বেড পারফরমেন্স কেমন তোমার? আগে কখনো করেছো, নাকি ভার্জিনিটি আছে? নিজের হবু বরের মুখে নিঃসৃত এমন প্রশ্নে বিস্ময়ে জমে গেল শৈলী। তৎক্ষণাৎ চমকে তাকালো সামনে ফিটফাট হয়ে দাঁড়িয়ে থাকা প্রস্ত্রীর দিকে। মনে হলো যেন কানের কাছে কেউ বাস ফাটিয়েছে। সে কি ভুল শুনল? হতে পারে, অবশ্যই ভুল শুনেছে। কিন্তু যখন সামনে বারান্দায় ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটার ঠোঁটে এক প্রকার তাচ্ছিল্যের বাঁকা হাসি ফুটে উঠল, তখনই শৈলী বুঝল না, ভুল কিছু শোনেনি সে। ভেতরটা কেমন যেন অস্বস্তিতে গুটিয়ে গেল তার। হাতের আঙ্গুলগুলো নিজের অজান্তে শক্ত হয়ে মুঠোয় পরিণত হলো। শৈলীর কণ্ঠ যেন নিজেকেই অপরিচিত ঠেকল। মানে? অয়ন বেশ নির্লিপ্ত জবাব দেয়। আই মিন, জানতে চাচ্ছি তুমি নিজের ভার্জিনিটি রেখেছো কিনা। আজকালকার মেয়েদের উপর তো কোনো ভরসা করা যায় না। কণ্ঠে বেশ অবজ্ঞা ফুটে উঠল। চোখের কোণায় পানি জমল শৈলীর, তবে দুঃখের নয়, তাচ্ছিল্যের। ঠোঁট কামড়ে নিজের নিয়তির ওপর উপহাস করে বাঁকা হাসল সে। অন্য ঘরে পাত্রের সাথে আলাদা কথা বলতে এসে এমন পরিস্থিতিতে পড়তে হবে ভাবেনি যে। আসলে বাবা মা ছাড়া পৃথিবীতে কেউ আপন নয়, এটা শৈলী তখনই বুঝতে পেরেছে যখন সে তার বাবাকে নিজের স্বাভাবিক জীবন থেকে হারিয়েছে, আর মাকে পৃথিবী থেকে। শৈলী একেবারে অনন্য রূপের অধিকারী নয়, তবে কুৎসিত বলা চলে না। তার চোখ দুটো গভীর অন্ধকার রাতের মতো, যা প্রতি মুহূর্তে কিছু বলতে চায়, তবে শব্দের জন্য অপেক্ষা করে। মুখাবয়বে কোনো এক ধরনের আলাদা বৈশিষ্ট্য, যেমনটা সচরাচর খুঁজে পাওয়া যায় না। ঠোঁটগুলো সজীব এবং মধুর, প্রায় সব সময় হাসি লুকিয়ে রাখত। তবে আজ সেই হাসি ছিল শীতল এবং মুখের গড়ন এক ধরনের অদ্ভুত গম্ভীরতায় আচ্ছন্ন। মসৃণ ত্বক, সুগঠিত শরীর এবং সোজা দাঁড়িয়ে থাকা গঠন তাকে আরও আকর্ষণীয় করে তোলে। তার চুল সোনালি শ্যামল, কোমর অবধি ছড়িয়ে পড়া। শান্ত কিন্তু শক্তিশালী উপস্থিতি তার, যেন প্রতিটি মুহূর্তে নিজেকে প্রমাণ করতে প্রস্তুত। সৌন্দর্য কেবল বাহ্যিক নয়, ভেতরেও এক অনন্য দৃঢ়তা। শৈলীর জীবনে একটি গভীর শূন্যতা ছিল, যা কখনো পূর্ণ হতো না। তার মা যখন সে মাত্র 5 বছর বয়সী ছিল, তখনই মারা যান। মা ছাড়া সে অনেকদিন বেঁচে ছিল। তার বাবার সঙ্গেই কাটিয়েছিল তার শৈশব এবং কৈশোরের বেশিরভাগ সময়। কিন্তু গত বছর তার বাবা প্যারালাইজড হয়ে পড়েন, আর সেই মুহূর্তে থেকে তার জীবনের পরিবর্তন আসে। তার জীবনের বোঝা আরও বাড়তে থাকে। যৌথ পরিবারের মধ্যে বাস করার কারণে সবাই তার ওপর চাপ প্রয়োগ করতে থাকে। তার চাচি ও চাচা, যারা তার প্রতি এক প্রকার হৃদয় মনোভাব পোষণ করত, তার ওপর এক প্রকার জোর জবরদস্তি চালাতে থাকে। তারা চেষ্টা করছিল তাকে একতরফাভাবে বিয়ে দিতে, যেন তার ভবিষ্যৎ পুরোপুরি তাদের হাতে চলে আসে। শৈলী জানত তার কাছে এখন আর কোনো নিরাপত্তা নেই। সে অনুভব করছিল এক সময়ের স্নেহময় বাবা এখন শয্যাশয়ী, তাকে আর আগের মতো সঙ্গ দিতে পারছে না। আর তার চাচি ও চাচা, যারা শুধু তার শরীরের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছিল, তাকে কেবল একটা জীবন্ত পুতুল মনে হচ্ছে। হ্যালো। অয়নের কথায় শৈলী নিজের চিন্তার জগৎ থেকে সন্তর্পণে বেরিয়ে আসলো। চোখ দুটো মুহূর্তের জন্য ফাঁকা হয়ে গেল তার। শরীর 1 সেকেন্ডের জন্য যেন স্থির হয়ে গেল। হঠাৎই যেন সেই স্বপ্নুল মুহূর্তটা ছিন্ন হয়ে তার চোখে পৃথিবীর আবার স্পষ্ট হয়ে উঠল। ভদ্র মানুষের রূপ নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা অয়নের দিকে ঘৃণা দৃষ্টিতে তাকালো শৈলী। অয়ন এবার থুতনিতে আঙ্গুল ঘষে কিছুটা নিরাশ হয়ে তাচ্ছিল বলে উঠল। কি হলো, চুপ কেন? শিট, তার মানে তুমি ইউজ করা মাল। আর সহ্য হলো না শৈলীর। চোখ বড় করে অবাকের চরম পর্যায়ে পৌঁছে ঝাঁঝালো কণ্ঠে বলল, কি বলছেন আপনি? এইসবের মানে কি? একগাল হাসলো অয়ন, মুখে শয়তানির ছাপ স্পষ্ট। মানে খুব সাধারণ। সংসারে মানিয়ে চলার জন্য তো অনেক কিছু জানা দরকার, তাই না? এই ব্যাপারগুলো কি জানার প্রয়োজন নেই? ডোন্ট ওয়ারি, তুমিও আমার বিষয়ে অনেক কিছু জানতে পারবে। শৈলীর গলা শুকিয়ে এলো, তার শরীরের প্রতিটি নার্ভ টান টান হয়ে গেল। কি বলছে এই লোক? এটা কি কোনো রকমের বাজে মজা, নাকি সত্যি সে এমন ধৃষ্টতা দেখানোর সাহস রাখে? ঘরের বাতাস ভারী হয়ে উঠল। পাশের ঘরে নিশ্চয়ই তার চাচা চাচি অধীর
আগ্রহে বসে আছেন। এই কথোপকথনের বিষয়ে সম্পূর্ণ অজানা, অথচ এখানে এই চার দেয়ালের মধ্যে সে এমন এক পরিস্থিতির মুখোমুখি যা তার কল্পনাতেও ছিল না। শৈলীর মনে হলো এখনই উঠে দাঁড়িয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে যেতে হবে, অথবা আজ এই মুহূর্তে যদি তার বাবা মা বেঁচে থাকতো তাহলে শৈলী নিজের সর্বশক্তি দিয়ে সামনে থাকা এই নোংরা লোকটার গালে চড় মারত। কিন্তু সে জানে এখন যদি সে এই লোকটার সাথে একটুও অভদ্রতা করে তবে আজ সে আবারও অত্যাচারিত হবে। প্রতিবারের মতো এবারও যদি পাত্রপক্ষ হাতছাড়া হয়ে যায় তবে তার চাচি তাকে মেরেই ফেলবে। আপনজনের অভাব যে আজ খুব টের পাচ্ছে শৈলী। তবে হ্যাঁ, একজন মানুষ আছে যে থাকলে তাকে এখন কেউ এভাবে নোংরাভাবে অপমান করতে পারতো না। কিন্তু সে কখন আসবে? সে কি আসলেই আসবে? শৈলীর হাতের আঙ্গুল আবারও শীতল হলো, চোখ দুটো কঠিন হয়ে উঠল, গলা যত সম্ভব শক্ত করে বলল, আপনার সাহস দেখে অবাক হচ্ছি। প্রথমে ভদ্রলোক ভেবেছিলাম। আপনার মা বাবাকে এইসব প্রশ্ন করার জন্য আপনাকে পাঠিয়েছেন। অয়ন এবার ঠোঁটের কোণ বাঁকিয়ে হাসল, যেন মজা পেয়েছে, যেন ঠিক এই প্রতিক্রিয়াটাই সে আশা করছিল। ইউ নো হোয়াট, আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি একটা গাইয়া মেয়ে। তোমার মতো গাইয়া মেয়েকেই কেউ বিয়ে করবে না। দেখতে তো খুব একটা ঝাক্কাস নও তুমি। সো আমার মনে হয় যদি সংসার করার ইচ্ছে থাকে তাহলে আমার সাথেই বিয়ে করতে হবে। আর হ্যাঁ, তুমি ভার্জিন থাকো আর না থাকো, আই ডোন্ট কেয়ার, কারণ আমি নিজেও ভার্জিন নই। আর তোমাকেও আমি পার্মানেন্টলি বিয়ে করব না। তোমার চাচা যদি যৌতুকের টাকাটা না বাড়ায় তবে আমি 1 মাস পর তোমাকে ডিভোর্স দেব। যদি ডিভোর্স নাও দিতে পারি তবে আমার গার্লফ্রেন্ডদের নিয়ে আমার বাড়িতেই থাকবো আর তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। বলো রাজি? শৈলী চুপ থাকল, চোখে এক তীব্র যন্ত্রণার ছাপ স্পষ্ট, কিন্তু তার শরীরে কোনো আন্দোলন নেই। একের পর এক কথা শোনানোর পর তার ভেতর গড়ে উঠেছে এক ধ্বংসাত্মক শান্তি। শৈলী ঠোঁট চেপে হাসল, সেই হাসি বেজায় তিক্ত, যেন নিজের ভেতর সমস্ত তিক্তটা কুড়িয়েছে। অয়ন এবার বেশ তীক্ষ্ণ চোখে শৈলীকে ওপর নিচ ভালোভাবে দেখতে থাকলো। তার তাকানোর ধরন দেখে শৈলী ভীত হলো, শাড়ি টেনে নিজেকে আড়াল করার ব্যর্থ চেষ্টা করতে থাকলো। সে মোটেই এরকম হাতাকাটা ছোট ব্লাউজ আর পাতলা শাড়ি পরে না, কিন্তু আজ তার চাচি খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়েছে তার পায়ে, যে কারণে বাধ্য হয়ে তাকে পরতে হয়েছে এই পোশাক, সাথে সাজতেও হয়েছে। নিজেকে আড়াল করার সর্বোচ্চ চেষ্টা করতে থাকা শৈলীর ভীষণ রকম কান্না পাচ্ছে। আজ যদি তার বাবা ঘরের এক কোণে পড়ে না থাকে, স্বাভাবিক থাকতো, তাহলে এরকম পরিস্থিতিতে কখনোই পড়তে হতো না শৈলীকে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টায় আছে সে। অয়ন এবার উপর থেকে নিচ পর্যন্ত দেখা শেষ করে ধীর পায়ে একটু এগিয়ে এসে কণ্ঠ খাদে নামিয়ে বলে ওঠে, বডি ফিগার খুব একটা খারাপ না, জোস ফিগার বানিয়েছো, আই লাইক ইট। আচ্ছা, তোমার বডি সাইজ কত? শৈলী ঘৃণায় চোখ খিচে বন্ধ করল। এসব কথা সে আর শুনতে চায় না। তবে অয়নের প্রশ্ন বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই চাপা কণ্ঠের জবাবে ভেসে আসলো, আমি বলছি ওর বডি সাইজ। পরিচিত পুরুষালী তীক্ষ্ণ কণ্ঠে তৎক্ষণাৎ চোখ ঝিলিক দিয়ে স্পষ্ট হলো শৈলীর। মুখে হাসির রেখা টেনে বিস্ময়ে তাকালো দরজার দিকে। কথার ব্যাঘাত ঘটায় অয়নও বিরক্তিতে তাকালো দরজার দিকে। স্পষ্ট হলো নিখুঁতভাবে নির্মিত কঠিন এক পুরুষের অবয়ব। ছায়ায় ধীরে ধীরে দৃশ্যমান হতে থাকলো একটি সুঠাম আকর্ষণীয় পুরুষ, যে কিনা দুহাত পকেটে রেখে বেশ নির্লিপ্ত ভঙ্গিতে পা ফেলে শব্দ করে নীরবতার মধ্যে তোলপাড় সৃষ্টি করে এগিয়ে আসছে। শৈলী এক হাতে বেশ অবহেলায় চোখ মুছল, মুখে হাসি ফুটিয়ে তুলে আগ্রহে অপেক্ষা করতে থাকলো সদ্য আসা মানুষটি দেখার। অয়ন চোখ সরু করে ছায়ার আড়াল থেকে দেখতে চেষ্টা করলো আগন্তুককে। বেশ বিরক্তিকর স্বরে বলল, কে রে ওখানে? আশ্চর্য, এই বাড়ির কেউ কি ম্যানার্স জানে না? পাত্রপাত্রীকে আলাদা রুমে কথা বলতে পাঠানো হয়েছে, আর এখানে এসে কেউ কথার মাঝে নাক ঢোকাচ্ছে। কে রে ওখানে? শৈলী একটা স্বস্তির ঢোক গেলে হাসি মুখে বিড়বিড় করে আওড়ালো, নিশান ভাই। জুতার শব্দে সারা ঘরে এক ধরনের অদ্ভুত গম্ভীরতা ছড়িয়ে পড়ল। কারো আগমনে সারা ঘর যেন থমকে গেল। শুধু তার পদধ্বনিতেই মন্ত্রমুগ্ধ হলো।
ধীরে ধীরে এগিয়ে আসছে অবয়বটা। তার সোজা গড়ন আর শক্তিশালী পেশির গঠন তার উপস্থিতিকে আরও দৃঢ় করে তুলছে। সুঠাম পরিপূর্ণ শরীর যেন সব কিছুতেই নিখুঁত ভারসাম্য রাখে তার। সাদা শার্ট পরিহিত নিশানের মুখের রেখা খুব স্পষ্ট, তীক্ষ্ণ এবং চোখ দুটি যেন কাচের মতো ঝলমল করছে, স্বচ্ছ এবং একাগ্র। তবে এখন দেখে মনে হচ্ছে কেউ আগুন ধরিয়ে দিয়েছে চোখে। দুহাত পকেটে রাখা, মাথা কিছুটা নিচে রেখে চোয়াল শক্ত করে এগিয়ে আসতে থাকলো এক অপ্রতিরোধ্য পুরুষ, নিশান তালুকদার। চোয়াল শক্ত করে রাখা নিশানকে দেখে অয়ন মুখ কুঁচকে জিজ্ঞেস করে, কে আপনি? নিশান একবার শৈলীর দিকে তাকায়। মেয়েটার চোখে হাজারো পাখি ফুরফুরে হয়ে উড়ে যাচ্ছে যেন। এত কিসের আশা মেয়েটার, এত কিসের আকাঙ্ক্ষা? অয়ন ভ্রু কুঁচকে আবারও একই প্রশ্ন ছুড়ে দিল। নিশান ধীর কণ্ঠে নিজের পরিচয় জানান দেয়। নিশান, নিশান তালুকদার। তালুকদার বংশ শহরে বেশ সমাদৃত, ব্যবসায় বেশ এগিয়ে থাকায় মর্যাদাও খুব বেশি। মূলত এই কারণেই তো অয়নের বাবা আশরাফ উদ্দিন বেশ বুদ্ধি খাটিয়ে এবারের সাথে আত্মীয়তা করতে চেয়েছে। শৈলীর চাচি খাদিজার লোভকে কাজে লাগিয়ে নিজের অকর্মা ছেলের জন্য খুঁজে নিয়েছে পাত্রী। তাই নিশানের নামে তালুকদার শুনে অয়ন বুঝতে পারল সে এই বাড়িরই সদস্য। আর তাছাড়া এখানে আসার আগে সে নিশানের নামও শুনেছে। বাপ চাচার সাথে ব্যবসায় সেও হাত লাগায়। পরিস্থিতি বুঝতে পেরে তাই অয়ন এবার ভদ্রতার খাতিরে মেকি হেসে বলল, ও আচ্ছা, আপনি? নাম শুনেছি আপনার, নিশান ভাই, চিনতে পেরেছি। নিশানের অভিব্যক্তি বোঝা গেল না। সে একইভাবে চোখ মুখে আধার নামিয়ে গম্ভীর হয়ে দাঁড়িয়ে রয়েছে, দৃষ্টি একদম সামনে। অয়ন এবার শৈলীকে উদ্দেশ্য করে নরম কণ্ঠে বলল, তোমার চাচাতো ভাই হবে, তাই না? শৈলী প্রথমে আমতা আমতা করল। এই প্রশ্নের জবাব দিতে তার মোটেই ইচ্ছে করে না, কখনোই না। কিন্তু কারণটাও জানা নেই। অস্বস্তিতে হাত কষলে শৈলী ডাগর ডাগর আঁখি তুলে তাকালো নিশানের দিকে। চোখে চোখ পড়ল এবার। নিশানের তীক্ষ্ণ দৃষ্টি পরখ করে প্রথমে কিছু না বুঝলেও ছোট্ট মাথায় শাড়ি আর সাজগোজের চিন্তা আসতেই আবারও শাড়ি নিয়ে টানটাটানি শুরু করে দিল শৈলী। আজ আর রক্ষে নেই। অনেকক্ষণ পর নীরবতার বেড়িবাঁধ ভেঙে নিশান ভ্রু কুঁচকে বেশ বিরক্তি ভাব নিয়ে জিজ্ঞেস করল, তুমি কি করছো এখানে? অয়ন অবুঝের ন্যায় মাথা নাড়ল। দেখতে পাওয়ার পরেও প্রশ্ন করছে কেন এই লোক? মাথাটা খারাপ হয়েছে নাকি? তার ইচ্ছে হলো নিশানের মুখের ওপর জবাব দিতে, কিন্তু এলাকায় নিশানের ক্ষমতা সম্পর্কে অনেক কাহিনী শুনেছে অয়ন। এমনিতেই অনেক রাগী, আর মারপিটে নাকি আমেরিকা থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে এসেছে। ঝুঁকি নিতে মোটেই ইচ্ছুক নয় অয়ন, তাই ভদ্রভাবে মাথা এলিয়ে জবাব দিল, মানে ওই যে আমাদেরকে তো আলাদাভাবে কথা বলতে পাঠানো হলো, আগামী সপ্তাহে আমাদের বিয়ে। কথা শেষ করতে পারল না অয়ন। নিশান কণ্ঠ যথাসম্ভব খাদে নামিয়ে ফের শুধালো, কার বিয়ে? আমাদের। অয়নের বলতে দেরি হলো। চোখ সরু করে থাকা নিশান শার্টের হাতা গোটাতে দেরি করলো না। বেচারা অয়ন নিশানকে শার্টের হাতা গোটাতে দেখে খানিক বিভ্রান্ত হওয়ার পাশাপাশি ভীতও হলো। সে তো রেগে যাওয়ার মতো কিছু বলেনি, তবে এই লোক এমন প্রস্তুতি নিচ্ছে কেন? নিশানের হাতের গঠন দেখে ঢোক গেল অয়ন। নিঃসন্দেহে এই পুরুষকে বলবান বলাই যায়। হাতের পেশির উচ্চকিত ভাঁজ দেখে মনে হয় এ হাতে একবার ঘুষি পড়লে সেটা সহজে ভুলে থাকা সম্ভব নয়। অয়ন ধীরে ধীরে পিছু হটতে শুরু করলো। মুখে শুকনো হাসি এনে বলল, মানে আমাদের বলতে আমি আর শৈলী, আমাদের বিয়ে ঠিক হয়েছে। নিশানের মুখের অভিব্যক্তি একটুও বদলালো না, শুধু চোয়ালের কাছে শিরাগুলো স্পষ্ট হলো। এক নিঃশ্বাসে ধীর গলায় বলল, তোমাদের বিয়ে কে ঠিক করেছে? অয়ন এবার দ্বিধায় পড়ে গেল। ভালোই ফ্যাসাদে পড়ল তো সে। এ আবার কেমন অদ্ভুত কথা। মুখের হাসি ঝুলিয়ে ইতস্তত করে সে বলল, বড়রা ঠিক করেছে, মানে আমার বাবা মা আর এই বাড়ির বড়রা। নিশান এবার এক পা এগিয়ে এলো, এতটাই কাছাকাছি যে অয়ন অজান্তেই আরও এক কদম পিছিয়ে গেল। নিশান হাত দুটো বুকের সামনে ভাঁজ করে দাঁড়িয়ে চোখ সরু করে তাকে পরখ করতে লাগলো।
যেন এক মুহূর্তের ভেতর অয়নের হাড়গোড়ের গঠন পর্যন্ত দেখে নিতে চায়। তারপর খুব ধীর কণ্ঠে বলল, বড়টা ঠিক করেছে, বেশ ভালো। আর তোমার মতলব? শৈলী নিশানের গলার স্বর শুনে আঁতকে উঠল। এতক্ষণ সে চুপ ছিল, কিন্তু এখন মনে হলো পরিস্থিতি বিপজ্জনক হয়ে যাচ্ছে। খাদিজা তালুকদার জানতে পারলে নিশানের ওপরেও ক্ষেপে যাবে ভেবে শৈলী দ্রুত নিশানের একটু কাছে এসে দাঁড়ালো, যেন তার ক্রোধের সামনে একটা ছোট্ট বাধা তৈরি করতে চায়। কাঁপা কাঁপা গলায় বলল, নিশান ভাই প্লিজ। কিন্তু নিশান এবার শৈলীর দিকে তাকালো না। চোখ বরাবরই অয়নের ওপর ছিল। ঠোঁটের কোণে একপাশে মৃদুপের রেখা টেনে রাগান্বিত অভিব্যক্তি নিয়ে বলল, এতক্ষণ যেভাবে চুপচাপ খাম্বার মতো দাঁড়িয়েছিলে সেভাবে থ মেরে দাঁড়িয়ে থাক। একটা কথা বলতে আসলে তোর পায়ে টিংড়ি ভেঙে রেখে দেবো আমি। তৎক্ষণাৎ বাধ্যর ন্যায় মাথা নিচু করে ফেলল শৈলী। ভয় পেল কিনা বোঝা গেল না, তবে অয়ন এবার সত্যি ভয় পেয়ে গেল। নিশানের শরীরের প্রতিটা পেশি এখন যেন বিপদের ইঙ্গিত দিচ্ছে। কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ল। সে একবার শৈলীর দিকে তাকালো, তারপর জোর করে হাসি ফুটিয়ে বলল, আরে ভাই, আমি তোর সাথে মজা করছিলাম, এত সিরিয়াস হওয়ার কিছু নেই। আমি একটু যাই তাহলে। এক মুহূর্ত দেরি না করেই দ্রুত দরজার দিকে পা বাড়ালো অয়ন। কিন্তু দরজা থেকে বের হতে না হতেই পেছন থেকে গম্ভীর অথচ শীতল কণ্ঠস্বর এলো। থামো। অয়ন থমকে দাঁড়ালো। শৈলী বিড়বিড় করে আওড়ালো, বলদের নানা, এতক্ষণ যে তেজ দেখাচ্ছিলি আর এখন পালাই পালাই করছিস কেন? পায়ের তলায় কি গরম লোহা পড়েছে? নিশান এবার ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো। অয়ন টের পেল তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যাচ্ছে। চাইলেও এখন পালাতে পারবে না। ভয়ে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, নইলে এক চিৎকার দিয়ে লোক জড়ো করত। নিশান এবার একদম তার কানের কাছে এসে নরম অথচ শীতল স্বরে বলল, শোন ছোট ভাই, শৈলীর বডি সাইজ ওর সম্পর্কে সেটা তোর বা তোর বাপের জানা দরকার নেই, কিন্তু একটা জিনিস মনে রাখিস, এবারে মেয়ের উপর খারাপ নজর দেওয়ার আগে আমার সাথে পার্সোনালি দেখা করিস। কারণ তুই যে জায়গায় দাঁড়িয়ে আছিস ওখান থেকে বের হতে হলে হেঁটে নয়, হামাগুড়ি দিয়ে বের হতে হবে, বুঝছিস? অয়ন দ্রুত মাথা নেড়ে সম্মতি জানালো। মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। নিশান এবার একপাশে সরে দাঁড়ালো, ইঙ্গিত করলো, এখন যেতে পারো, তবে শুধু ঘর থেকে নয়, গোষ্ঠীর শুদ্ধ যেভাবে এসছো সেভাবেই ভদ্রলোকের মতো বাড়ি থেকে বেরিয়ে যাও, কোনো বিয়েটি হবে না। অয়ন দ্বিতীয়বার সময় নষ্ট করল না। প্রাণ বাঁচাতে যত দ্রুত সম্ভব দরজা দিয়ে বেরিয়ে গেল, যেন দেরি হলেই নিশান সত্যি তাকে হামাগুড়ি দিয়ে বের করে দেবে। শৈলী নিশানের দিকে তাকিয়েছিল। সে জানে নিশান এমন রাগান্বিত হলে কারো পক্ষেই তাকে সামানো সম্ভব নয়। নিশান ধীরে ধীরে শার্টের হাতা ঠিক করল। মুখের কঠোর রেখাগুলো অমোঘভাবে শৈলীর দিকে ফিরে এলো। একদম শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বলল, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছিলে? নোংরা কথাগুলো শুনে খুব ভালো লাগছিল, তাই না? শৈলী চোখ নামিয়ে নিল, কিছু বলল না। এখন মুখ দিয়ে একটা শব্দ বের করা মানে সিংহের কাছে বিসর্জন দেয়া। শৈলীর নীরবতা যেন নিশানকে কথা বলার আরও সুযোগ করে দিল। বাজখাই গলায় আবারও চোয়াল শক্ত করেই বলল, এমনিতে তো চ্যাটা চ্যাটা করে মুখ থেকে কথা বের হয়, আর কাজের সময় মুখে কি স্কচ টেপ লাগানো থাকে? হাত ওঠে না, চর মারতে পারিস না? শৈলীর ঠোঁট উল্টে ছলছল নয়নে চেয়ে রইল নিশানের দিকে। এই লোক সব কিছু জেনেও এমন করছে। সে তো জানেই যে শৈলী নিশানের মা। খাদিজা তালুকদারের ওপর একটা কথা বললে তার গায়ে নির্মমভাবে হাত তোলা হবে। শৈলীর চোখের ভেতর জমে থাকা অশ্রুগুলো ঠিকঠাক বুঝতে পারছিল নিশান, কিন্তু তার মুখে কোনো নরমতা এলো না, বরং কণ্ঠ আরও কঠিন হয়ে উঠল। আমি কি তোর জন্য এখানে দাঁড়িয়ে থাকবো আর তুই বসে বসে চোখের পানি ফেলবি? শৈলী এবার সত্যিই কষ্ট পেল। নিশান কি জানে না সে কতটা অসহায়? সে কি বোঝে না এখানে তার কোনো অধিকার নেই কথা বলার? নিশান কি ভুলে গেছে এই বাড়ির প্রতিটি দেয়ালে দেয়ালে শৈলীর নির্বাক বেঁচে থাকার ইতিহাস লেখা? শৈলী কিছুক্ষণ নিশ্চুপ থেকে গভীর শ্বাস নিল, তারপর ঠোঁট শক্ত করে ফিসফিস করল, আমি কিছু করিনি নিশান ভাই। নিশান এবার একদম কাছে এসে দাঁড়ালো, এতটা কাছে যেন তার শ্বাস শৈলীর গালে লাগছে। গভীর তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বলল, এত পাতলা শাড়ি আর ছোট ব্লাউজ কেন পরেছিস?
তড়িঘড়ি করে সাফাই গাইতে থাকলো শৈলী। বিশ্বাস করুন নিশান ভাই, আমি পড়তে চাইনি, একদম চাইনি। বড়মা পড়তে বলেছিল, আর পড়তে চাইনি বলে পায়ে। বলতে বলতেই থেমে গেল শৈলী। পায়ে খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার কথাটা বললে বাড়িতে আবার অশান্তি হবে। সবার ভালোর কথা ভেবে মুখে লাগাম টেনে মাথা নিচু করে ফেলল সে। নিশান থমকে গেল, তার চোয়াল শক্ত হলো, ভ্রু কুঁচকে গেল। শৈলীর থেমে যাওয়া বাক্যটা দক্ষ মস্তিষ্ক ঠিকই ধরতে পারল। ধীরে ধীরে তার চোখ নামল শৈলীর পায়ের দিকে। এক মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ হয়ে গেল নিশানের ভেতর। আঁচলের আড়ালে লুকিয়ে রাখা জায়গাটা সে স্পষ্ট দেখতে না পেলেও বুঝতে পারল। এইটুকু মেয়েটাকে ওরা আবারও এতটা নির্দয়ভাবে শাস্তি দিয়েছে, শুধু একটা শাড়ি না পরার জন্য। নিশানের কণ্ঠ নিচু হলেও গম্ভীর, রাগে ঠাসা। পা দেখা। শৈলী তড়িঘড়ি মাথা নাড়িয়ে পা পিছনে সরিয়ে নিল। না লাগবে না নিশান ভাই, ভালো হয়ে গেছে। নিশান ঠোঁট চেপে ধরল। পায়ের অবস্থা না দেখলেও সে নিশ্চিত দাগ এখনো রয়ে গেছে। কণ্ঠের খাদ আরও নিচু করে আদেশ ছুড়ে বলল, দেখাতে বলেছে। শৈলী এবার সত্যিই ভয় পেল। নিশানের চোখের আগুন সে স্পষ্ট দেখতে পাচ্ছে। সে জানে নিশান যদি রেগে যায় তবে এই বাড়িতে আরেকটা ঝড় উঠবে। তাই কাঁপতে কাঁপতে ধীরে ধীরে তার আঁচল সরিয়ে পায়ের পাতা সামনে ধরল। লালচে পোড়া দাগ এখনো স্পষ্ট, কিছু জায়গা কালচে হয়ে গেছে। নিশানের মুঠি শক্ত হলো, এতটাই শক্ত যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল মনে হলো। ঠান্ডা গলায় বলল, কি করেছে? শৈলী মুখ তুলে তাকালো না। সে কি এখন গলা উঁচিয়ে নিশানকে বলবে যে তার মা করেছে এই কাজ? মা ছেলের মধ্যে এমনিতেই দ্বন্দ্ব, আর ঝামেলা বাড়াতে মোটেই ইচ্ছুক নয় সে। আস্তে করে শৈলী কণ্ঠ নামিয়ে বলল, কিছু হয়নি নিশান ভাই। নিশান এবার এতটাই রেগে গেল যে পাশের টেবিলে রাখা রঙিন ফুলদানিটা এক ঝটকায় ছুঁড়ে মারল দেয়ালে। চুরমার শব্দে শৈলী আঁতকে উঠল। শৈলীর শরীর কেঁপে উঠল। নিশান সামনে ঝুঁকে খুব নিচু স্বরে বলল, কিছু হয়নি? কিছু হয়নি মানে এটা কি? 2 বছর ধরে সব দেখছে। কিছু হয়নি, সব ঠিক আছে। কিছু হয়নি, সব ঠিক আছে। এই কথাগুলো তোর ছোটবেলা থেকে শেখানো হয়েছে? মুখ বন্ধ রাখতে, কষ্ট গিলে ফেলতে এখনো পারছিস? আমাকে নিজের মতো আহমক ভাবিস? শৈলীর চোখে পানি জমে গেল। সে কিছু বলল না। নিশান গলা শক্ত করে বলল, আজ পা পুড়িয়েছে, কাল পুরো শরীরও জ্বালিয়ে দিতে পারে। চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো সহ্য করবি। কে করেছে এটা? বড়মা। ফিস ফিস করে বলা 2 শব্দটা মোটেও অচেনা ঠেকল না নিশানের কাছে। তবে নিজের মায়ের এমন নির্মম কর্মকাণ্ডে সে সত্যিই খুব বিরক্ত। শৈলীর প্রতি তার মায়ের কিসের ক্ষোভ বুঝতে পারে না নিশান। আবার কোনো এক অজানা কারণে খাদিজা তালুকদার এখন যে কোনো মূল্যে শৈলীর বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। এই নিয়ে 2 বার নিশান শৈলীর বিয়ে ভাঙতে আসলো। মাকে ভীষণভাবে শ্রদ্ধা করা নিশান খাদিজা তালুকদারের ওপর কোনো কথাও বলতে পারে না। আর এটাই সবচেয়ে বড় সমস্যা। একটা দীর্ঘ নীরবতা নেমে এলো। নিশান তখনও দাঁড়িয়ে কঠিন চোখে শৈলীর দিকে তাকিয়ে আছে। আর শৈলী মাথা নিচু করে দাঁড়িয়ে চোখের পানি আটকানোর ব্যর্থ চেষ্টা করছে। নিশান একটা দীর্ঘশ্বাস নিল, তারপর শান্ত গলায় বলল, আর কিছু করেছে? শৈলী দুদিকে মাথা নাড়ে। নিশার ধীর কণ্ঠে বলল, আমার কাছ থেকে কিছু লুকাস না শৈলী, কারণ তুই নিজেও জানিস তুই না বললে আমি সবকিছু বুঝতে পারি। শৈলীর বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। নিশান এখনো তার জন্য আগের মতোই আছে, সব অনুভূতি বুঝতে পারে। কিন্তু সে কি সত্যি সব বুঝতে পারবে? যদি পারত তাহলে কি এভাবে শুধুই প্রশ্ন করত? শৈলীর বুকের মধ্যে একটা অদ্ভুত যন্ত্রণা বাজতে লাগলো। এত বছর ধরে সে সহ্য করে এসেছে, মুখ বুঝে থেকেছে, শুধু এই আশায় যে কেউ তার ব্যথা বোঝার চেষ্টা করবে, প্রশ্ন করবে না। কিন্তু নিশান, সে এত সহজে হার মানবে না। শৈলী আস্তে করে চোখ তুলল। নিশান তখনও তাকিয়ে আছে, চোখের গভীরে একরকম হাহাকার নিয়ে। নিশান ভাই। শৈলীর গলাটা কেঁপে উঠল। আপনি তো জানেন আমি আপনাদের কাছে কেবল একটা বোঝা। বড়মা আমাকে কখনোই মেনে নেননি। আপনি বড়মাকে কিছু বলবেন না? নিশান ঠোঁট শক্ত করল, চোখের পলকও ফেলল না। আমার কথার উত্তর দে শৈলী, আর কিছু করেছে?
শৈলী নিঃশ্বাস ফেলল, মাথা নিচু করে বলল, কিছু না, আমি অভ্যস্ত হয়ে গেছি। নিশানের মুখে হালকা হাসির মতো কিছু একটা ফুটল, তবে সেটা বিদ্রুপে ভরা। অবস্থা হয়ে গেছিস? খুব ভালো। শৈলী তাড়াতাড়ি মাথা নাড়ল। নিশান এবার প্রথমবারের মতো শৈলীর হাত ধরে ফেলল। তার শক্ত আঙ্গুল শৈলীর কুঁচকে থাকা চুড়ির ওপরে চেপে বসল। গভীর চোখে তাকিয়ে কঠিন স্বরে ছোট্ট করে আদেশ সুরে বলল, চল। বলেই নিশান আর এক মুহূর্ত সময় নষ্ট না করে শৈলীকে টেনে নিয়ে যেতে থাকলো বসার ঘরে। শৈলী হোঁচট খেতে খেতে নিজেকে সামলে নিল, কিন্তু তার চোখ নিশানের শক্ত হাতের মুঠোয় থাকা নিজের হাতের দিকে। শৈলীর নিঃশ্বাস আটকে আসছে। নিশানের শক্ত মুঠোয় তার হাত অসহায়ের মতো বন্দী হয়ে আছে, আর সে জানে এই মুহূর্তে কোনো প্রতিবাদ করলেও লাভ হবে না। নিশান সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বসার ঘরে ঢুকতেই শৈলীর বুক ধুক করে উঠল। বড় মা সোফায় বসে আছেন, পাশে কয়েকজন আত্মীয় স্বজনও আছেন। তাদের সামনে এভাবে টেনে আনা নিশান আসলে কি করতে চাইছে? খাদিজা তালুকদারের কপালে ভাঁজ পড়ল। এমনিতেই হঠাৎ করে তপলি তপলা গুটিয়ে পাত্রপক্ষরা চলে যাওয়ায় তিনি বিরক্ত, কারণ তিনি জানেন তার একমাত্র ছেলে এই পাত্রপক্ষকে বিদায় করেছে। নিজের ভালোবাসার ছেলের ওপর তিনি রাগ দেখাতে পারেন না বলেই চুপ হয়ে গেছেন, কিন্তু এখন আবার শৈলীর হাত ধরে টেনে সবার সামনে আনতে দেখে খাদিজা ভ্রু কুঁচকে বললেন, এভাবে ওকে টেনে আনছিস কেন নিশান? নিশান শৈলীর হাত ছেড়ে দিয়ে দু হাত বুকের কাছে বাঁধল, কঠোর কণ্ঠে বলল, একটা কথা জানার খুব ইচ্ছে করছে মা, শৈলের পা তুমি কেন পরিয়ে দিয়েছ? এক মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। আত্মীয়দের মুখে বিস্ময়, আর খাদিজা তালুকদারের চোখে রাগে চকচক করতে লাগলো। এভাবে সবার সামনে যে তার ছেলে এই কথাটা উঠাবে তিনি ভাবতেই পারেননি। মেকি হেসে ঠোঁট চেপে খাদিজা বললেন, এসব কি বলছিস তুই নিশান? এসব কথা কোথা থেকে শুনলি? কখনোই না। বললেই তিনি শৈলীকে ইশারায় ভয় দেখালেন। শৈলী আতঙ্কে নিশানের দিকে তাকালো, নিশান ভাই প্লিজ। কিন্তু নিশান একটুও থামল না। আমি নিজে দেখেছি মা, শৈলের পায়ে ছ্যাঁকার দাগ। এই বাড়ির কেউ না জানুক, আমি জানি এটা কিভাবে হয়েছে। আমি তো চুপ করে থাকবো না। আফটার অল আমি তোমারই ছেলে। খাদিজা তালুকদার এবার দাঁড়িয়ে গেলেন। তোর কি ধারণা তুই আমার বিচার করবি? শৈলী আমারই সংসারে থাকে, আমার কথাই শুনবে। নিশান এবার ঠোঁট ভিজিয়ে বলতে থাকলো, প্রথমত আমি তোমাকে বলেছিলাম এখন শৈলীর বিয়ে না দিতে, অথচ তুমি আমাকে না জেনে লুকিয়ে পাত্রপক্ষ বাড়িতে এনেছিলা। এখনো শৈলীর এইচএসসির রেজাল্ট দেয়নি, ওকে ভার্সিটিতে পড়ানোর স্বপ্ন আছে বাবার। এই বয়সে তুমি কেন বিয়ে দিতে চাচ্ছ ওকে? আমি তো মানা করেছি, তুমি ইচ্ছে করে আমার অনুপস্থিতিতে এভাবে দুবার ওকে পাত্রপক্ষের সামনে বসিয়েছ। আজ বাবা, মামনি আর আমি ছিলাম না দেখি তুমি এই কাজটা করলে। এটা কি ঠিক হলো মা? আমি তো তোমাকে আগেও বলেছিলাম সময় আসলে ওর বিয়ে হবে। খাদিজা তালুকদারের মুখে একটা কঠিন রাগের ছাপ ফুটে উঠল, কিন্তু তিনি ধৈর্য হারালেন না। ঠোঁটের কোণে হালকা বিদ্রুপের হাসি টেনে বললেন, তুই তো অনেক কিছু বলিস নিশান, কিন্তু আমি জানি কার জন্য এত উতলা হয়ে আছিস। আমার কথা শোন বাবা, এই মেয়েকে আমি আর চালাতে পারবো না। আর বাপ মরার মতো বাড়ির এক কোনায় পড়ে আছে, মাটাকে তো আগেই মেরে ফেলেছে। এখন এই মেয়েকে চালানোর দায়িত্ব মোটেই আমাদের নয়। হ্যাঁ, হতে পারে ওর সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে, কিন্তু তাই বলে এই নয় যে আমি আমার টাকায় ওকে খাওয়াবো, ওকে পড়াবো। নিশান বাঁকা হেসে বলল, মা একটু ভুল হলো, শৈলী মোটেই তোমার টাকা চলে না, ও বাবার টাকা চলে। এই বাড়িতে আমাদের যেমন অধিকার আছে ওরও তেমনি অধিকার আছে। তুমি ছোট আব্বুকে নিয়ে কথা বলছো তাই তো? ভুলে যেও না এই বাড়িটা ছোট আব্বুর নামে আছে, সে হিসেবে শৈলীর পুরো অধিকার আছে এই বাড়িতে। তুমি ইচ্ছে করে ওকে এইভাবে বাড়ি থেকে বিদায় করতে পারো না, ও প্রথম থেকে তোমার টাকা চলে না। খাদিজা তালুকদার মুখ কুঁচকে তাকালেন। না জানি তার ছেলের মাথায় কে এসব ঢুকিয়েছে। তার তীক্ষ্ণ দৃষ্টি শৈলীর দিকে চলে গেল। শৈলী এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, এখনও মাথা নিচু। নিশানের হাতটা আঁকড়ে ধরতে ইচ্ছে করছিল, কিন্তু পারল না। নিশান এবার এক ধাপ সামনে এগিয়ে গিয়ে কড়া গলায় বলল, মা ওর জীবনে তুমি এইভাবে খেলতে পারো না। খাদিজা তালুকদার এবার মুখ শক্ত করে ফেললেন। তুই যদি এতই দায়িত্ববান হোস তাহলে নিজের সংসার করে নে, শৈলীর জন্য এত ভাবতে হবে না।
শৈলী এবার চোখ তুলে তাকালো নিশানের দিকে। নিশান কি সত্যি কিছু করবে? নিশান গভীর নিঃশ্বাস ফেলল, তারপর অনেকটাই ধীর গলায় বলল, সংসার? আমার নিজের সংসার করতে বলছো মা? তুমি কি সত্যি জানো আমি কি চাই? খাদিজা তালুকদার এবার একটু থমকে গেলেন। নিশানের গলার স্বরে যে দৃঢ়তা, সেটা অচেনা নয়। নিশান একটা নিঃশ্বাস ফেলল, চোখে এক ধরনের অস্বাভাবিক প্রশান্তি ফুটে উঠল, যেন সে ঠিক এটাই আশা করেছিল। তারপর একদম ঠান্ডা গলায় বলল, শৈলী আর এই বাড়িতে থাকবে না মা। তালুকদার বংশের এক সময় প্রচুর সুনাম ছিল, শুধু বৃত্ত বৈভবের জন্য নয়, বরং পারস্পরিক সৌহার্দ্য আর ভালোবাসার জন্য, একে অপরের প্রতি অসামান্য ভালোবাসার জন্য। এই পরিবারের প্রতিটি সদস্য এক সূত্রে গাঁথা ছিল, জানে একে অপরের ছায়া। সম্পর্কগুলো ছিল রক্তের বাঁধনের চেয়েও দৃঢ়, যেখানে ছোট বড় সবার প্রতি ছিল সম্মান, স্নেহ আর নির্ভরতার এক অদৃশ্য বন্ধন। এই বাড়ির সকালগুলো হতো একসঙ্গে নাস্তা করার মাধ্যমে। পরিবারের বড় দুই ভাই শরীফুল তালুকদার এবং নাসরুল তালুকদার তাদের বাবা মারা যাওয়ার পরেও আলাদা না হয়ে এই বাড়িতে সুখে বউ বাচ্চা নিয়ে বসবাস করতেন, গল্প করতেন পুরনো দিনের, আর ছোটরা চুপচাপ সেই গল্প শুনে নিজেদের স্বপ্ন বুনত। বিকেলবেলা ছিল সবার একসঙ্গে বসার সময়, যেখানে সবার স্নেহমাখা কথা, চাচা ফুপুদের হাসি ঠাট্টা আর ভাই বোনদের মিষ্টি খুনসুটি মিলেমিশে এক উষ্ণ পরিবেশ তৈরি করত। উৎসব পার্বণ তো ছিলই, কিন্তু তালুকদার পরিবারের আসল ঐতিহ্য ছিল একে অপরের পাশে থাকা। কেউ অসুস্থ হলে অন্যরা ছায়ার মতো পাশে দাঁড়াতো, কেউ দুঃখ পেলে সবাই মিলে তা ভাগ করে নিত। এমনকি বাইরের লোকেরাও বলতো, তালুকদারদের সংসারে যে একবার ঢুকেছে সে কখনো একা বোধ করেনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কগুলো আর আগের মতো থাকেনি। ব্যর্থ আর ক্ষমতার দ্বন্দ্ব, অভিমান আর ভুল বোঝাবুঝি ধীরে ধীরে তালুকদার পরিবারের সেই উষ্ণ বন্ধনকে ফাটল ধরিয়েছে। যে বাড়িতে একসময় ভালোবাসা আর একতা ছিল একমাত্র পরিচয়, আজ সেখানে জমেছে অবিশ্বাস আর দূরত্বের স্তর। নাসিরুল তালুকদারের একমাত্র ছেলে নিশান তালুকদার, যে কিনা বাড়ির ছেলেদের মেয়েদের মধ্যে সবার বড়। নাসিরুলের স্ত্রী খাদিজা তালুকদার, যিনি খুব দাম্ভিক একজন মহিলা। গরিব পরিবারে জন্ম নেওয়ার পর এই ধনী পরিবারে এসে অহংকার যেন বেড়ে গিয়েছে খানিকটা, যার দরুন নাসিরুলকে কিছুটা ভুগতে হয়। কিন্তু স্ত্রীকে নিজের থেকেও বেশি ভালোবাসার কারণে কখনো উঁচু গলায় কথা বলার সাহস পাননি তিনি। দুই ভাইয়ের মধ্যে শরীফুল তালুকদার ছোট, তবে হৃদয়ের দিক থেকে ছিলেন সবার থেকে বড়। দুই ভাইয়ের মধ্যে মেলবন্ধন দেখার মতোই ছিল। শৈলী শরীফুলের একমাত্র মেয়ে। মা মারা যাওয়ার পর থেকে বাবাই শৈলীর একমাত্র অবলম্বন। এ বাড়িতে তারা ছাড়াও বসবাস করে শরীফুল এবং নাসিরুলের ছোট বোন রাশিদা তালুকদার, যিনি বছরখানেক আগে স্বামী হারিয়েছেন এবং নিজের যমজ দুই মেয়ে রিমি এবং মিমিকে নিয়ে এখানেই বসবাস করছেন। দুই ভাইয়ের আদরের বোন হওয়ায় কখনো কোনো অবহেলার শিকার হতে হয়নি তাকে। এবাড়ির সবচেয়ে বড় সদস্য ছিলেন কুলসুম তালুকদার, যিনি নিশানের দাদি অর্থাৎ শরীফুল এবং নাসিরুলের মা। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু বিপত্তি বাধে একটা অ্যাক্সিডেন্টে শৈলীর বাবা শরীফুল তালুকদারের প্যারালাইজড হয়ে যাওয়ার পর। খাদিজা তালুকদার লোভে চোখে অন্ধকার দেখা শুরু করেন, আর এই কারণেই তিনি পুরো বাড়ি দখলের জন্য চিন্তায় আছেন। বাড়ি থেকে কোনো মতো বিদায় করে একাই রাজত্ব করতে চান এই মহিলা। শৈলী মাথা নিচু করে দু হাতে মুখ ঢেকে নিজের ঘরের মেঝেতে বসে আছে, কাঁধ কাঁপছে অস্পষ্ট কান্নার তমকে। চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুগুলো নীরবে মেঝেতে পড়ছে। ঠোঁট কাঁপছে, কিন্তু সে শব্দ করতে পারছে না, যেন কান্নারও একটা বাধা আছে এই বাড়িতে। ঘরটা বেশ পরিপাটি, ছিমছাম। জানালার পর্দা হালকা ক্রিম রঙের, নরম হাওয়ায় আলতো দুলছে। কাঠের ছোট্ট টেবিলের ওপর রাখা কয়েকটা বই, কিছু গল্পের, কিছু তার পড়াশোনার। বিছানার ওপর একটা নীল চাদর, যার ওপর এখনো অবহেলায় ফেলে রাখা আছে সেই পাতলা শাড়িটা, যা খাদিজা তালুকদার তাকে জোর করে পরতে বলেছিলেন। দেয়ালের একপাশে একটা বইয়ের তাক, সেখানে সারি সারি গুছিয়ে রাখা বইগুলো শৈলীর প্রিয় বন্ধু।
কিন্তু আজ ওদের দিকে তাকানোর ইচ্ছেও নেই তার। তাকেরও ঠিক ওপরের অংশে একটা ছবি বাঁধানো, বাবা মার সঙ্গে ছোট্ট শৈলীর হাসি মুখের ছবি। সেই মুখটাই আজ শুকনো, নিস্তেজ। শৈলী সবচেয়ে বেশি আতঙ্কিত কিছুক্ষণ আগে ড্রয়িং রুমে ঘটে যাওয়া ঘটনা নিয়ে। নিশান সবার সামনে জোর গলায় জানান দিয়েছে যে সে কালই শৈলীকে এ বাড়ি থেকে নিয়ে শহরের বাইরে থাকা বাংলোটাতে রেখে আসবে। এটা শুনে সবচেয়ে বেশি ভয় পেয়েছে শৈলী। সে কোনোভাবেই ওই জঙ্গলে একা থাকতে চায় না। তালুকদার পরিবারের বেশ কয়েকটা বাংলো আছে, কিন্তু শহরের বাইরে থাকা ওই বাংলোটা সবচেয়ে বেশি ভয়ানক। আর নিশান নামক অদ্ভুত পুরুষ সেই বাংলোতেই মাঝে মাঝে থাকে। নিশানের এমন নিষ্ঠুরতম সিদ্ধান্তে বেশ চিন্তিত শৈলী, কারণ সে নিজের বাবাকে এখানে রেখে কোথাও যেতে চায় না। লাথি উষ্টা খেয়ে হলেও এখানে থাকতে হবে যে। বাইরে কারো পায়ের আওয়াজ শোনা গেল, কিন্তু শৈলী তাকালো না, নিজের চিন্তায় মগ্ন রইল। চোখ দুটো ভারী হয়ে আসছে কান্নায়। বুকের ভেতর জমে থাকা যন্ত্রণাগুলো আরও গভীর হয়ে বসেছে। অন্ধকার ঘরের কোণে বসে থাকা শৈলী নিজেকেই অচেনা লাগছে। এবারে দেয়ালে তার ইতিহাস লেখা থাকলেও এখানে যেন তার কোনো জায়গা নেই। হঠাৎ করেই দরজাটা জোরে ঠেলে খুলে গেল। শৈলী চমকে মাথা তুলে তাকাতেই দেখল রাশিদা তালুকদার তড়িঘড়ি করে ঘরে ঢুকছেন। চোখে মুখে উৎকণ্ঠা, শাড়ির আঁচল একপাশে কাঁধ থেকে প্রায় পড়ে যাচ্ছে। হাঁপাচ্ছেন যেন অনেকটা পথ দৌড়ে এসেছেন। শপিং মলে যাওয়ার পর মিশানের কাছ থেকে শৈলীর অবস্থার কথা শুনেই তো তিনি এতটা ব্যাকুল হয়ে ছুটে এসেছে বাড়িতে। আজ তার অনুপস্থিতিতে যে এমন কিছু হবে সেটা তিনি অবশ্য আগে আন্দাজ করেছিলেন। তবে তার ভাবি খাদিজা তালুকদার যে আবারও পাত্রপক্ষ নিয়ে আসবে বাড়িতে, এটা তিনি ভাবেননি। গলার স্বরে উদ্বেগ কাঁপছে রাশিদার। শৈলী ভীষণ অবাক হয়ে গেল, কিন্তু কিছু বলল না। রাশিদা তালুকদার কোনো অপেক্ষা না করেই একেবারে শৈলীর পাশে বসে গেলেন। নরম হাতে শৈলীর মুখটা দুপাশ থেকে ধরে চোখের দিকে তাকালেন। কান্নার দাগ, ক্লান্তি, যন্ত্রণা সব কিছুই ধরা পড়ল তার স্নেহমাখা দৃষ্টিতে। তার দুই মেয়ের মতো তো এই মেয়েকেও তিনি বুকে করে নিয়ে রাত জেগেছেন। কান্না করছিস কেন মা? রাশিদার গলা বড্ড নরম, যেন মা তার ছোট্ট সন্তানকে বুকে টেনে নিচ্ছেন। শৈলী এতক্ষণ শক্ত করে চোখের পানি আটকে রাখার চেষ্টা করছিল, কিন্তু রাশিদার মায়া মাখা ছোঁয়া আর কথা শুনে আর পারল না। বুক ফেটে কান্না বেরিয়ে এলো। সাথে সাথে মায়ের স্থানে জায়গা দেওয়া মানুষটার বুকে আশ্রে পড়ে দুহাতে মুখ ঢেকে হু হু করে কাঁদতে লাগলো। রাশিদা কিছু না বলে শৈলীকে আরো শক্ত করে বুকে টেনে নিলেন। মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কষ্ট পাচ্ছিস? কিছু হয়নি মা, আমি আছি তো। এই তো চলে এসেছি আমি। আর কাঁদিস না মা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না রে। আর কাঁদিস না, অভিশাপ লাগবে আমাদের ওপর, মস্ত বড় অভিশাপ লাগবে। শৈলী নিঃশব্দে ফুঁপিয়ে উঠল। তার কাঁধ কাঁপছে, বুকের ভেতর জমে থাকা কান্না থামাতে পারছে না সে। রাশিদা তালুকদার যেন আর কান্নার প্রতিটা শব্দও ভেঙে পড়েছেন। শৈলীকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে তিনি এবার ক্লান্ত ভঙ্গিতে বললেন, বিশ্বাস কর মা, আমার যদি একটা যাওয়ার জায়গা থাকতো, আজ যদি আমার শ্বশুর বাড়িতে থাকতো, তাহলে আমি তোকে এখানে একদম রাখতাম না, তোকে নিয়ে আমি চলে যেতাম। কিন্তু আমি যে নিরুপায় মা, এই বাড়ি ছাড়া যে আমারও থাকার জায়গা নেই। আমি যে বিধবা, আমার শ্বশুর বাড়ি যে আমায় ত্যাগ করেছে মা। এই অসহায় মহিলা হয়ে তোকে আমি কোথায় রাখবো বল? শৈলী এবার ঠোঁট কামড়ে বলল, এভাবে বলো না মামুনি, আমি কোথাও যেতে চাই না, এ বাড়িতেই থাকতে চাই। আমি যদি মরে যাই তবে এই বাড়িতে থেকেই মরবো। আমি আমার বাবাকে রেখে কোথাও যাব না, আমার মায়ের স্মৃতি রেখে কোথাও যাব না। আমায় তোমরা বের করে দিও না মামুনি, আমার একটা পরিচয় যে খুব দরকার। রাশিদা তালুকদার শৈলীর দু মুখ দুহাতের মাঝে নিলেন। স্নেহমাখা অথচ বেদনা দীর্ণ দৃষ্টিতে চেয়ে রইলেন। তার চোখও চিকচিক করছে, কিন্তু নিজেকে শান্ত রাখতে হলো। গভীর মমতায় বলল, ওরে পাগলি, তোকে কেউ বের করে দেবে কেন? এই বাড়িতেই তোর শেকড়, এই বাড়িতেই তোর সব কিছু, তোর বাবা, তোর মা, তোর স্মৃতি। তুই এখানেই থাকবি মা।
আমি থাকতে তোকে কেউ এক চুলও নড়াতে পারবে না। শৈলী অসহায়ভাবে মাথা নাড়ল। কান্না গলাতে দলা পাকিয়ে আসছে। ফিসফিস করে বলল, নিশান ভাই নাকি কাল আমায় বাংলোতে দিয়ে আসবে। আমি কিন্তু যাব না মামুনি। তুমি নিশান ভাইকে বলে দিও যেন আমায় না বকে। রাশিদা তালুকদার গভীর শ্বাস ফেললেন। বুঝতে পারছেন শৈলীর আশঙ্কা অমূলক নয়। নিশান মায়ের বিরুদ্ধে যেতে পারবে না কঠিন কিছু করতে। আবার শৈলীর বেগতিক অবস্থাও বসে বসে দেখবে না। শৈলীর কপালে চুমু খেয়ে শত স্বরে বললেন, তোকে কোথাও যেতে হবে না। নিশানকে আমি বলবো। ওই হতচ্ছাড়া নিজের মায়ের অন্যায় দেখেও চুপ থাকে আর তোকে বাড়ি থেকে বের করবে। ওকে আমি মজা বুঝাবো, তুই চুপটি করে থাক। শৈলী বাধ্যর ন্যায় মাথা নাড়ল। সে যে নিরুপায়। নিজের মতো করে চলার মতো, নিজের মতামত দেওয়ার মতো কোনো অধিকার বা সুযোগ যে তার নেই। শৈলীর কপালে ঠোঁট ছুঁয়ে রাশিদা ফিসফিস করে বললেন, এই বাড়ির দেয়ালগুলো জানে তুই কত কষ্ট পাস। আমি জানি মা, একটু কষ্ট করে সহ্য কর মা। তোর এসএসসির রেজাল্ট বের হোক, আমি তোকে ভার্সিটিতে ভর্তি করব। ভালো করে পড়াশোনা কর যেন চান্স পাস। তাহলে তুই এই বাড়িতে সম্মানের সাথে বেঁচে থাকতে পারবি মা। কারো ওপর নির্ভর করে বেঁচে থাকতে হবে না তোকে। শুধু কিছুদিন একটু সহ্য কর, কষ্ট করে একটু পড়াশোনাটা কর। আর আমি তো মরে যাইনি, আমি যতদিন বেঁচে আছি ততদিন কিচ্ছু হতে দেব না। শৈলী শক্ত করে চোখ বন্ধ করল। আজ কতদিন পর এমন নিঃস্বার্থ স্নেহ পেল সে। কতদিন পর কেউ ওর কষ্টের কথা এভাবে বুঝল। রাশিদা আবার ওর মাথায় হাত বুলিয়ে বললেন, আমি তোর জন্য এসেছি মা। তুই তো একানোস। তোর জন্য ভাবের সাথে মুখোমুখি লড়াই করতে না পারলেও নীরবে যুদ্ধ চালাতেই পারে। শৈলী চোখের পানি মুছতে চাইল, কিন্তু পারল না। কান্না যেন আজ বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। রাশিদা তালুকদার তাকে শক্ত করে ধরে রাখলেন, যেন শৈলীর সব কষ্ট নিজের বুকে নিয়ে নেবেন। শৈলীর মুখ হাত ধুয়ে দিয়ে রাশিদা তালুকদার নিজের ঘরে পা বাড়ালেন। তার প্রস্থানের সাথে সাথেই নিশান আশপাশে তাকিয়ে সতর্ক হয়ে শৈলীর ঘরে প্রবেশ করল। মেয়েটা কেবলই আয়নার দিকে তাকিয়ে বড় করে শ্বাসফেলে নিজেকে স্বাভাবিক করল। কিন্তু টাওয়াল হাতে নিয়ে গলায় থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছতে গেলেই চোখ গেল আয়নায় তার পেছনে থাকা মানবের দিকে। চোখের মনি যেন সেখানে স্থির হলো। প্রতিবারের মতো তৃপ্ত ভরে তাকিয়ে থাকলো দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা সুঠাম শরীরে সাদা শার্ট পরিহিত নিশানের দিকে। নিশান দুহাত বুকে গুজে বেশ নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে আছে আয়নার চোখ রাখা শৈলীর দিকে। নিশান তখনও চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু শৈলী জানে এই নির্লিপ্ত ভঙ্গির আড়ালে লুকিয়ে আছে অগণিত প্রশ্ন, বিস্ময়, হয়তোবা কিছু অভিযোগও। মেয়েটার গলা শুকিয়ে এলো। সে জানে নিশান কখনোই কোনো কিছু অকারণে বলে না, আর একবার বললে সেটার উত্তর না পাওয়া পর্যন্ত থামেও না। আয়নায় চোখ রাখা শৈলীর কপালে কয়েক ভাঁজ পড়ল। নিশানের দিকে তাকিয়ে থাকতে গিয়েও তাকালো না, বরং আয়নায় তাকিয়েই ঠোঁট নাড়ল। আপনি? নিশানের ঠোঁটের কোণে এক চলতে হাসি টেনে আনল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না, বরং কেমন যেন বিদ্রুপ মেশানো এক অনুভূতি। খুব শান্ত স্বরে বলল, কেন আসতে পারি না? ওই লুচিটা আসলে ভালো লাগতো তোর? শৈলী এবার আয়না থেকে দৃষ্টি সরিয়ে সোজা নিশানের দিকে তাকালো। এভাবে একদম সপ্রতিভভাবে চোখে চোখ রেখে তাকানোর সাহস তার খুব কমই হয়, কিন্তু আজ সে তাকালো। এক মুহূর্তের জন্যও চোখ সরালো না। নিশান তাকিয়েই রইল, এক গভীর কঠিন দৃষ্টি। অবশেষে নিশানই নড়ল। ধীর পায়ে এগিয়ে এসে ড্রেসিং টেবিলের একপাশে ভর দিয়ে দাঁড়ালো, শৈলীর একেবারে পাশে। তার কণ্ঠস্বরে এক ধরনের দৃঢ়তা ভেসে এলো। তুই তো বোকা কেন? শৈলী ড্যাব ড্যাব করে তাকালো। অপমানিত হলো কিনা বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছুই বুঝতে পারলো না। অবশ্য কখনো পারেও না। এই পুরুষের অভিব্যক্তি হয়তো সে 7বার জন্ম নিলেও বুঝতে পারবে না। নিশান একটা দীর্ঘশ্বাস ফেলল, যেন নিজের ধৈর্যকে সংযত করার চেষ্টা করছে। তারপর একেবারে কাছে এসে নিচু স্বরে বলল, সে 2 বছর থেকে এত কষ্ট পাওয়ার বড় কিছু বলিস না।
এত অন্যায় সহ্য করিস, কিন্তু একটা শব্দ উচ্চারণ করিস না কেন শৈলী? এতটা নিরুপায় তুই কবে থেকে? শৈলীর চোখ কপালে উঠে গেল। নিশানের স্বরে আজ এক অন্যরকম শূন্যতা, এক ধরনের হতাশা। কিন্তু সে কিছু বলল না। ঠোঁট কাঁপল, কিন্তু শব্দ বেরোলো না। নিশান এবার ড্রেসিং টেবিলের ওপর রাখা পানি ভর্তি গ্লাসটা হাতে নিল। তারপর সেটার ভেতর আঙ্গুল ঘুরিয়ে বলতে থাকলো, তোর কি মনে হয় আমি সব দেখে চুপচাপ থাকবো? এতদিন ছিলাম, তার অবশ্য কারণ ছিল। তবে এখন তোকে এই বাড়িতে আর এক মুহূর্ত সহ্য করতে দেব না। শৈলীর শ্বাস এক লাফে দ্রুত হয়ে গেল। আপনি আপনি এসব কি বলছেন? নিশান এবার গ্লাসটা রেখে সোজা শৈলীর দিকে তাকালো, গভীর দৃঢ় অবিচল দৃষ্টি নিয়ে। তুই আর এই বাড়িতে থাকবি না। কাল সকালে তোর সব কিছু গুছিয়ে নেবে, এরপর তুই চলে যাবে এখান থেকে। তোকে আমি বাংলোতে রেখে আসবো। শৈলী ভেঙ্গে গুড়িয়ে যাওয়া মোমের ন্যায় অনুনয় করে বলল, এমন বলবেন না প্লিজ, আমি এখানেই থাকবো। আমার কোনো সমস্যা নেই, সত্যি বলছি। নিশান এবারও নির্লিপ্ত ভঙ্গিতে নিজের ঘড়ি নেড়ে দেখতে দেখতে বলল, আমার সমস্যা আছে, আমি ওইসব আর দেখতে পারবো না। আর তুই জানিস আমি মায়ের সাথে জোরে করতেও পারবো না। সুযোগ পেলে তোকে জোর করে আবার বিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। আমি মামুনের মতো চাই তুই ভার্সিটিতে পড়াশোনা করিস, কিন্তু মা যেভাবে শুরু করেছে। শৈলী ঢোক গিলে মাথা নেড়ে বলে, করুক, আমি থাকবো, কোনো সমস্যা নেই। মামুনি আছে তো? নিশান ভ্রুকুসকে বলল। তবুও থাকবে? শৈলী একটু হাসার চেষ্টা করে বিষাদ গলায় বলল, আমি সহ্য করতে পারবো না ঈশান ভাই। কিন্তু আমি যে তোর যন্ত্রণা সহ্য করতে পারবো না। যন্ত্রের মতো বলেই মুহূর্তে নিশান চুপ করে গেল, যেন নিজেই বুঝতে পারল না ঠিক কি বলে ফেলেছে। গলার স্বরটা কেমন যেন আটকে এলো। চোখ নামিয়ে ফেলল শৈলীর দিক থেকে। শৈলী বিস্ময়ে তাকিয়ে রইল। নিশানের কণ্ঠে লুকিয়ে থাকা সেই অচেনা অনুভূতিটা তাকে আরও অস্থির করে তুলল। সে কি সত্যি এই কথাটা বলার জন্য বলেছে, নাকি মুখ ফসকে বেরিয়ে গেছে? নিশান এবার চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর একটু পাশ ফিরল, যেন নিজের মনের অস্থিরতাকে গোপন করার চেষ্টা করছে। ভুলে যা, কিছু বলিনি আমি। শৈলী কাঁপা গলায় বলল, আপনি আমার জন্য এত চিন্তা কেন করছেন? নিশান এবার হাসল। শোনাবো আমি কিছু কিছু জিনিস না জানে উত্তম। কেউ নিজে থেকে উপলব্ধি না করলে আমি জোর করে তাকে কিছু বোঝাতে পারবো না, বোঝাতে চাইও না। বেশি ভাবার দরকার নেই, জলকে শরবত বানিয়ে ফেরো না যেন। শৈলীর ঠোঁট শুকিয়ে এলো। নিশান আবার তার দিকে তাকালো গভীর চোখে। আমি তো সব ব্যথা সহ্য করতে পারবো না শৈলী, কখনো পারিনি, পারবো না। কারণটা জিজ্ঞেস করিস না, এর কারণ ব্যাখ্যা করতে গেলে অনেক নিশ্চিত কিছু করতে হবে আমায়। বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না এই পুরুষ। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল, যেন তার নিজের কথাগুলোকেই সে সহ্য করতে পারছে না। শৈলী চোখ বড় করে দরজার দিকে তাকিয়ে রইল। আচ্ছা, নিশান ভাই কি অনুভূতি চেপে পালালো? কিরে ভাই, মুখটা এমন চিলে চ্যাপটা করে রেখেছিস কেন বে? মনে হচ্ছে কেউ মুখের উপর দিয়ে ট্রাক উঠিয়ে দিয়েছে। ছ্যাঁকা টাকা খেলি নাকি? এরকম গুরুতর একটা মুহূর্তে নিজের বেস্ট ফ্রেন্ড নামের কলঙ্ক আকাশের কথা শুনে তার দিকে ভ্রু কুঁচকে তাকালো নিশান। চোখ দিয়ে যেন আগুনের ফুলকি ঝরছে। আকাশকে নিশানের ছায়া বললেও বোধ হয় ভুল হবে না। সেই স্কুল লাইফ থেকে তারা একসাথেই আছে, এমনকি ভাগ্যক্রমে একই ভার্সিটিতে পড়ালেখাও করেছে। আকাশের থেকে নিশানকে কেউ ভালোভাবে বুঝতে পারে না, এমনকি তার মা খাদিজা তালুকদারও নয়। একটু বাদর হলেও নিশান আকাশকে বন্ধু হিসেবে অনেক ভালোবাসে। আকাশ অবশ্য কম নয়, নিশানের জন্য জীবন দিতে প্রস্তুত। এই তো নিশানের এক ডাকেই এই রাত 10টায় চায়ের দোকানে এসে হাজির হয়েছে সে। তবে এখানে আসার পর থেকেই আকাশ মুখ কুঁচকে বসে আছে। নিশান তাকে এখানে কেন এই রাতে ডাকলো এখনও কোনো কারণ খুঁজে পেল না সে। তাই বাধ্য হয়ে মুখ ফসকে কথাটা বলে দিল। আর নিশান অগ্নিচক্ষু নিক্ষেপ করল। আকাশ তার দিকে তাকিয়ে বিন্দুমাত্র ভয় পেল না, বরং ঠোঁটের কোণে চিরচেনা হাসিটা টেনে বলল, এই দৃষ্টি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করো না বন্ধু, আমি ভয় পাই না। এই দৃষ্টি দিয়ে তুমি আমায় ভয় না দেখিয়ে এই দৃষ্টি প্রেম নিবেদনে নিক্ষেপ করে মেয়ে পটাও, জীবনে কাজে দেবে। নিশান ঠান্ডা গলায় বলল, আকাশ মুখ বন্ধ রাখ, আই সোয়ার এমন জায়গায় ঘুষি মারবো যে ডক্টরকে দেখাতে পারবি না।
তোর ফালতু কথা সহ্য করার মোডে নেই আমি। আকাশ কাঁধ ঝাঁকালো। তা তো বুঝতেই পারছি। আচ্ছা তুই যা, চুপচাপ একটা সিগারেট ধরা অথবা চায়ের কাপে ঠোঁট ছোঁয়া, তারপর বলিস কি হয়েছে। না হলে তোর এই গুপ্ত ঘাতকের চোখ দেখে মনে হচ্ছে আমি যে তার বেস্ট ফ্রেন্ড সেটা ভুলে গুলি চালিয়ে দিবি। আমার আবার তোর বিয়ে দেখা পর্যন্ত বাঁচার খুব শখ। নিশান ঠোঁট গোল করে শ্বাস ফেলল। এই ছেলের সাথে কখনোই সিরিয়াস কথা বলা যায় না। আকাশ এবার কাচের কাপে ধোয়া ওঠা চায়ে চুমুক দিয়ে বেশ গুরুতর ভঙ্গিতে জিজ্ঞেস করে, দোস্ত সত্যি সত্যি ছ্যাঁকা খেয়েছিস নাকি? আকাশের কথায় নিশান ধীর গতিতে তার দিকেই তাকালো। চোখে মুখে যেন এক সমুদ্র গম্ভীরতা। দোকানের কাচের গ্লাসে চায়ের ধোয়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর তার মধ্যেই নিশান এক দৃষ্টিতে চেয়ে রইল আকাশের দিকে। গম্ভীর স্বরে দাঁত খিচিয়ে নিশান বলে উঠল, আমি তোর মতো ফালতু নই যে ছ্যাঁকা খেয়ে বসে থাকবো, টাইম নেই। আকাশ তখনও কৌতূহলী ভঙ্গিতে তাকিয়ে আছে। দু হাতে চায়ের কাপ মুঠোবন্দি করে হাসল। তাহলে মুখটা এমন হয়ে আছে কেন? আন্টির হাতে ধরা পড়ে গেছিস নাকি? বাড়ির অবস্থার জন্য তো তুই কদিন ধরেই টেনশনে আছিস, এবার কি অন্য কিছু? নিশান চুপ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আকাশ এবার একটু নরম স্বরে বলল, বল না ভাই, কি হয়েছে? বাড়ির পরিস্থিতি কি আরও খারাপ? নিশান এবার মুখ শক্ত করে কাপে এক চুমুক দিল, তারপর গলায় গাম্ভীর্য এনে বলল, শৈলী করে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। আরে ভাই, পড়াশোনাটা তো শেষ হোক, কিন্তু না, এত কিসের তারা বুঝি না। এখন আবার যদি কিছু না করে, ওকে এখান থেকে বের না করি, তাহলে খুব শীঘ্রই বড় একটা কিছু করে যাবে। বাবাও তো মায়ের জন্য মুখ বন্ধ করে রেখেছে। আকাশ এবার সত্যি সিরিয়াস হয়ে গেল। ভ্রু কুঁচকে বলল, মানে আবার কি হয়েছে? নিশান একবার চারপাশে তাকিয়ে নিয়ে নিচু স্বরে বলল, আমার আর মামুনির অনুপস্থিতিতে সুযোগ পেয়ে আবারও পাত্রপক্ষে ডাকা হয়েছিল। আমি যদি সময় মতো বাড়ি না ফিরতাম, তাহলে আজই হয়তো। নিশানের অসম্পূর্ণ কথাটায় আকাশ অন্যমনস্ক মনে বিড়বিড় করে দুঃখী মনে আওড়ালো। তাহলে আজই আমি আমার হবু মিষ্টি ভাবিটা হারাতাম। কথাটা শুনতে পেল না নিশান। শুনলে তো আকাশের পটল তোলা কেউ আটকাতে পারতো না। আকাশ চায়ের পাত্র নামিয়ে রাখল। এবার তার চোখেও উত্তেজনার ঝলক। শুধু পাত্রপক্ষ এসেছিল দেখেই তুই এমন করে বসে আছিস? এটা তো আগেও হয়েছে, তখন তোর এমন অবস্থা দেখিনি। এইবার কি নতুন কিছু হয়েছে? নিশান চোখ নামিয়ে আনমনে চায়ের পাত্রে আঙ্গুল ঘোরাতে লাগলো। তারপর গম্ভীর স্বরে বলল, আমি বুঝতে পারছি না আকাশ, শৈলীর কষ্ট দেখে কেন জানি না এবার আর সহ্য হচ্ছে না। আগেও সহ্য করতে পারতাম না, মায়ের জন্য চুপচাপ থাকতাম, কিন্তু এবার মনে হচ্ছে কিছু একটা করা দরকার। শুধু শুধু ওকে এত অত্যাচার করার মানেটা কি? ভালো লাগছে না অশান্তি। আকাশ ঠোঁট চেপে হাসল, মাথা একটু কাত করলো, তারপর বলল, ও তাহলে এবার ব্যাপারটা এখানে গড়িয়েছে। নিশান এক ঝটকায় তাকালো আকাশের দিকে, চোখে মুখে বিরক্তি। মানে? আকাশ ধীরে সুস্থে বলল, মানে হলো তুই ওর কষ্ট সহ্য করতে পারিস না, কিন্তু এইবার ব্যাপারটা একটু বেশি তীব্র মনে হচ্ছে। কারণটা তো বুঝতেই পারছিস, তাই না? নিশান কিছু না বলে শুধু ওর দিকে তাকিয়ে রইল। তারপর এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তুই যদি এত বেশি বোকা বোকা কথা বলতে চাস, তাহলে চলে যেতে পারিস। আকাশ হেসে বলল, বোকা বোকা কথা বলছি নাকি বাস্তবটাই বলছি সেটা ভেবে দেখো বন্ধু। নিশান ওর কথায় পাত্তা না দিয়ে এক লম্বা শ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলল, শৈলীকে এবার সত্যি সত্যি বাড়ি থেকে বের করতে হবে, না হলে ওর জীবনটা শেষ হয়ে যাবে। অন্য কোথাও ওর জন্য থাকার ব্যবস্থা করে দিতে হবে। আকাশ এবার হাসি বন্ধ করে দিল। কয়েক মুহূর্ত নিশানের দিকে তাকিয়ে থেকে বলল, তুই তাহলে সিরিয়াসলি ভাবছিস এটা? নিশান দৃঢ় গলায় বলল। ভাবতে বাধ্য হচ্ছে। আকাশ আঁতকে উঠল, টেবিলের ওপর কনুই ঠেকিয়ে অস্থিরতার স্বরে বলল, ভাই কি বলছিস এসব? বের করতে হবে মানে? না না, এটা সম্ভব না, এটা বলিস না। আমি এটা হতেই দেব না। ও মাই গড, এটা হতে দেওয়া যাবেই না। ও চলে গেলে তোর কি হবে? তৎক্ষণাৎ নিশানের অগ্নিঝরা চোখের দৃষ্টি পড়ল আকাশের ওপর। আবারও মুখ ফসকে আনএক্সপেক্টেড কথা বলে দেওয়ায় বেচারা আকাশ মুখ ঝুলিয়ে মেখে হাসল। নিশানের চোখে এখনো ঝিলিক দিয়ে উঠল প্রচণ্ড ক্ষোভের আগুন। তার গাঢ় শীতল দৃষ্টি মুহূর্তের মধ্যে তীক্ষ্ণ হয়ে উঠল।
যেন এক গহীন সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর ঝড়। আকাশের দিকে তাকিয়ে তার চোয়াল শক্ত হয়ে এলো, মুখের রেখাগুলো কঠোর হয়ে গেল। নিশান ধীর কিন্তু দৃঢ় স্বরে বলল, হোয়াট ডু ইউ মিন আকাশ? আবার বলতো। আকাশ যদি পাগল হতো বা হিরো আলম হতো তাহলে বোধহয় সত্যি আরেকবার কথাটা বলতো, কিন্তু এখন তার আর কোনো সাহস নেই। নিশানের শক্ত হাতের মার সে যতবার খেয়েছে ততবারই তীব্র ব্যথা নিয়ে দুদিন বিছানায় পড়ে থাকতে হয়েছে। তাই বুদ্ধিমানের ন্যায় আকাশ মেকি হেসে ঠোঁট ভিজিয়ে বলল, না মানে আমি বলতে চাইছিলাম কি, মানে একবার ভেবে দেখ, শৈলী তো তোর সব কাজ করে দেয় ভাই। মানে তুই নিজেও তো জানিস, সকালে তোকে চা দেয়া, কফি দেয়া, তোর ঘর গুছিয়ে দেয়া, তোর সো কল্ড ফাইল ঠিকঠাক রাখা, তোকে সহ তোর পুরো গোষ্ঠীকে খাবার বেড়ে দেয়া, এমনকি মাঝে মাঝে তোর জামা কাপড় শৈলী ধুয়ে গুছিয়ে রেখে দেয়। কত কাজ করে মেয়েটা, কত গুণী। আহা, ও যদি না থাকে তোর এসব কাজ কে করবে বল? বাড়িতে সার্ভেন্ট আছে। দাঁত চেপে চোখ রাঙিয়ে গম্ভীর কণ্ঠ নিয়ে কথাটা বলল নিশান, যেন আকাশকে নীরব হুমকি দিয়ে দিল। আকাশ আবারও নিজের জ্বলন্ত ঠোঁটের গতি নিয়ন্ত্রণে রাখতে অক্ষম হলো। মুখ ফসকে বাঁকা হেসে বলে উঠল, বইয়ের কাজ কি সার্ভেন্ট দিয়ে হয়? বলেই চোখ বুজে দাঁত দিয়ে জিভ কাটল আকাশ। শেষ, সব শেষ, তার আর রক্ষে নেই। কেন যে নিজের কথার বাহার সে ধরে রাখতে পারে না কে জানে। অবশ্য তার কি দোষ, সে তো অনেক খোলা মনের মানুষ, মনে যা আসে সব বলে দেয়। সে কি এই নিশানের মতো বোরিং আলুর ভর্তা নাকি? হ্যাঁ। চোখ গরম করে তাকিয়ে থাকা নিশান এবার দুহাত মুঠো করে কটমট করে তীক্ষ্ণ দৃষ্টি ফেলল আকাশের ওপর। আকাশ আবারও নিজের বুদ্ধি খাটিয়ে বম ফেটে যাওয়া আগেই সাফাই গাইতে হাত নাড়িয়ে বলে উঠল, না মানে আমি বলতে চাইছিলাম বোন বোন কথাটা হতো চাচাতো বোনের কাজ কি আর সার্ভেন্ট দিয়ে হয় বল? মুখ বন্ধ রাখ আকাশ। নিশানের কণ্ঠে প্রচণ্ড সংযত রাগ লুকিয়ে, কিন্তু আকাশ ওর প্রতিটি শব্দের মধ্যে একটা গর্জনের স্পন্দন শুনতে পেল। আকাশ গলা খাকারি দিয়ে একটু পেছনে সরে বসল, তারপর নিচু গলায় বলল, তুই এতটা রেগে যাচ্ছিস কেন নিশান? আমি তো শুধু তোর জন্য চিন্তা করেই বললাম, আমি তো তোর ভালো চাই। নিশান এবার আকাশের দিকে এক ঝটকায় তাকালো। গভীর কালো চোখ দুটোই তীব্র এক ঝলক খেলে গেল। তুই যদি শৈলীর ব্যাপারে সিরিয়াসলি কিছু না বুঝে থাকিস তাহলে এই প্রসঙ্গে আমাকে আর একটাও কথা বলবি না। নিশান ধীর গতিতে চায়ের কাপটা হাতে নিল, কিন্তু আঙ্গুলগুলো এতটাই শক্ত হয়েছিল যে কাপের কাঁচ প্রায় ভেঙে যাবে মনে হচ্ছিল। এক মুহূর্ত পরে সে চাপা স্বরে বলে উঠল, আমি ঠিক করে ফেলেছি আকাশ, শৈলী ওই বাড়িতে আর থাকবে না। এবার আমি যা বলবো তাই হবে। আর ওই মেয়ে যদি বেশি বেশি কথা বলে তবে। আকাশ আনন্দে আত্মারা হয়ে বলতে চাইল, তবে তুই নিজেই ওকে বিয়ে। আবারও নিশানের দৃষ্টিতে থামল আকাশ। অসম্পূর্ণ কথাটা কিছুটা মিথ্যে যোগ করে বলল, মানে তুই ওকে বিয়ে দিয়ে দিবি অন্য কারো সাথে? বুঝেছি, তুই ওকে অন্য কারো সাথে বিয়ে দিয়ে ভালো জায়গায় পাঠাবি। বাহ বাহ, কি সুন্দর চিন্তাধারা। আমি তো তোমার এসি ফ্যান হয়ে গেলাম বন্ধু। ও আচ্ছা তাই? দাঁত খিচিয়ে টেনে টেনে বলল নিশান। আকাশ আবারও বলল, হ্যাঁ অবশ্যই। শোনো বন্ধু, বড়লোক ছেলের সাথে দিও, ভালো হবে। সুগার ড্যাডি এনো না আবার। আচ্ছা আমিও হেল্প করব। নিশান ভ্রু কুঁচকে তাকাতেই আকাশ কলার ঝাঁকিয়ে গর্বের সঙ্গে বলে উঠল, বন্ধু নো টেনশন, নো প্যারা। আমি আকাশ, ঘটকালিতে সবার সেরা। এমন পাত্র খুঁজে আনবো যে তুই হিংসায় আর শৈলীকে বিয়েই দিবি না। আকাশ নিশানের রাগী চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল এবার সত্যি কিছু একটা বদলে যাচ্ছে। মুখ বন্ধ রেখে সে আরেক কাপ চা অর্ডার করলো। নিশান আবারও অন্যদিকে তাকিয়ে চিন্তায় ডুব দিল। কিছুক্ষণ পর চা এলে আকাশ আবার আঙ্গুল দিয়ে খোঁচা মারল নিশানকে। আসলে চুপচাপ বসে থাকতে তার একদম ভালো লাগে না। তার থেকে নিশানকে জ্বালিয়ে তার আগুনের মতো চোখ দেখেও শান্তি। আকাশের খোঁচাখুচিতে নিশান বিরক্তির দৃষ্টি ফেলে ভ্রু উঁচিয়ে বলল, কি? আকাশ এবার পায়ের ওপর পা উঠিয়ে বেশ গুরুতর ভঙ্গিতেই জিজ্ঞেস করে বলল,
একটা কথা শোন ভাই, কেবল শৈলীর ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকলে তো হবে না। ওসব বাদ দে, তোর কথা বল। নিজের অনুভূতির বিষয়ে কিছু বুঝতে পেরেছিস নাকি এখনো পারিসনি? নিশান আকাশের দিকে ফ্যাল করে তাকালো, যেন ওর কথা পুরোপুরি বোকামি ছাড়া আর কিছুই নয়। তারপর দীর্ঘশ্বাস ফেলে ধমকানোর স্বরে কাচের গ্লাসের গায়ে আঙ্গুল বোলাতে লাগলো। বাল বুঝতে পেরেছি, বাল অসহ্যকর। কিছু অনুভূতি রে, ও দেখলো রংচং লাগবে না আকাশ। শৈলী আমার চাচাতে বোন, কিছু ভালো অনুভূতি থাকবে। আমার অনুভূতি নিয়ে এত মাথা ঘামাচ্ছিস কেন? আকাশ ঠোঁট চেপে হাসলো, চোখ টিপে বলল, হুদায় রংচং লাগাচ্ছিস তো? তোর মুখের এই গম্ভীর ভাবটা কিসের ভাই? শৈলীর জন্য এত অস্থির হয়ে আছিস কেন? চাচাতো বোন তো অনেকেরই থাকে, সবাই কি এভাবে চিন্তায় পড়ে যায়? নিশান এবার সত্যিই বিরক্ত হলো। গ্লাসটা টেবিলে রেখে ভ্রু কুঁচকে বলল, আকাশ, তুই কি বুঝতে চাস? আমি তোকে বলেছি যা করছি সেটা কেবল শৈলীর ভবিষ্যতের জন্য, নট ফর দিস। আকাশ ঠান্ডা গলায় বলল, ভবিষ্যতের জন্যই তো। তাহলে শৈলী যদি সত্যিই অন্য কোথাও ভালো থাকে, অন্য কারোর সঙ্গে সুখে থাকে, তোর কিছু হবে না, তাই তো? নিশান মুহূর্তের জন্য চুপ করে গেল, ঠোঁট শক্ত করে চেপে ধরল, চোখ সরিয়ে নিল। আকাশ ওর এই নীরবতাই খুঁজছিল। একদম শান্ত গলায় বলল, দেখ, আমি তোর বন্ধু, শত্রু নয় নিশান। তোকে বুঝতে পারি বলেই বলছি, যদি কিছু অনুভব করিস সেটা অস্বীকার করিস না, কারণ যা সত্যি তা অস্বীকার করে কেউ কখনো পালাতে পারে না। তুই কিন্তু সত্যি অনেক ডেম্পারেট। আই ক্যান ফিল ইয়োর ইয়ার। নিশান এবার সোজা হয়ে বসে গেল, ঠান্ডা চোখে আকাশের দিকে তাকিয়ে বলল, আমাকে এসব নিয়ে ভাবতে বলিস না আকাশ। বাড়িটার অবস্থা দেখেছিস? আনন্দে ভরে থাকে বাড়িটা, এখন প্রতিদিন অশান্তিতে থাকে। আমার জাস্ট বিরক্ত লাগে। অতিরিক্ত ঝামেলা আর করিস না, যা করার আমি করব। শৈলী ভালো থাকলে আমার টেনশন শেষ, ব্যাস। আকাশ মাথা নিচু করে হাসল। ঠিক আছে, দেখি কতদিন এভাবে বাঁচিস। নিশান এবার খানিক থেমে ঠান্ডা গলায় বলল, আমার অনুভূতি কি সেটা আমি বুঝে নেব, তোকে বুঝতে হবে না। আকাশ হেসে মাথা নাড়ল। ঠিক আছে, তাই বোঝ, আমি দেখি। কিন্তু ভাই, একটা কথা বলে রাখি, এমন কিছু করার চেষ্টা করিস না যেটা পরে নিজেকেই পোড়াবে। নিশান কিছু না বলে চায়ে চুমুক দিল, কিন্তু চোখের কোণে এক ঝলক উদ্বেগ ঠিকই দেখা গেল। আকাশ সেটা ঠিকই ধরে ফেলল। দুষ্টুমি করে আবারও গভীর কণ্ঠে বলল, শৈলী নিজেই যদি অনাকাঙ্ক্ষিত কিছু চায়, অপ্রত্যাশিত কিছু আবদার করে, তখন? নিশান এবার এক ঝটকায় আকাশের দিকে তাকালো, ভ্রু কুঁচকে বলল, আমার ফালতু কথা বলছিস? আকাশ ঠোঁটের কোণে এক চিলতে হাসি রেখে বলল, ফালতু কথা বলছি নাকি সত্যিটা তোর সামনে তুলে ধরেছি সেটা পরে বুঝবি। আপাতত যা করার কর। তবে একটা কথা মনে রাখিস, তোর যা অবস্থা তাতে এর মানে কেবল সহানুভূতি নয়, আরও কিছু থাকে সেখানে। নিশান আর কিছু না বলে উঠে দাঁড়ালো। সত্যিই খুব বিরক্ত লাগছে তার। পকেট থেকে কিছু টাকা বের করে টেবিলে রাখলো সে। তারপর দ্রুত পায়ে দোকান থেকে বেরিয়ে গেল। আকাশ বসে বসে মাথা নাড়ল, নিজের মনে বলল, কঠিন প্রেমে পড়লি রে ভাই, কঠিন প্রেম। এবার আকাশ চায়ের কাপ হাতে নিয়ে পিছন থেকে একটাই কথা জোরে জোরে নিশানকে শুনিয়ে বলল, বন্ধু আমার, শেষ কথাটা শুনে যা ভাই। যা থেকে পালাচ্ছিস সেটাই একদিন তোর সবচেয়ে বড় বাস্তবতা হয়ে সামনে দাঁড়াবে। গরিবের কথা বাসি হলেও ফলে, দেখে নিস। এটা না হলে আমি আকাশ নিজের নাম পাল্টে পাতাল রেখে দেব। তালুকদার নীর। সূর্যটা ধীরে ধীরে পূর্ব দিগন্তে উঁকি দিচ্ছে। চারপাশে হালকা কুয়াশা ছড়িয়ে আছে। তার মাঝে তালুকদার নীরের বিশাল উঠোনটা স্নিগ্ধ আলোয় ঢেকে আছে। বাড়ির পুরনো লোহার গেটটা আজও একটু খোলা রাখা হয়েছে, যেন প্রতিদিনকার মতো সকালবেলা তাজা বাতাস ঢুকতে পারে। ভেতর থেকে ভেসে আসছে শিউলি আর বেলি ফুলের মিশ্র সুবাস। আকাশ তখনও ফিকে নীল, তবে সকালের মিষ্টি আলো ধীরে ধীরে সবুজ পাতাগুলোয় ঝিলিক ফেলছে। গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দুগুলো টুপটাপ করে মাটিতে পড়ছে। মাঝে মাঝে কোনো কোনো পাখি ডেকে উঠছে। তালুকদার বাড়ির পুরনো মেহগনি গাছের নিচে রাখা কাঠের ব্রেঞ্চিটা শিশিরে ভিজে গেছে, যেন রাতের গভীরতা এখনো ধরে রেখেছে নিজের মাঝে। তালুকদার নীরের প্রধান ভবনটি রাজকীয় স্থাপত্য শৈলীর এক নিদর্শন। লাল ইটের প্রাচীর,
সাদা রঙের কারুকার্য করা বারান্দা আর বিশাল কাঠের দরজা, সব মিলিয়ে এক জমিদারি গম্ভীরতা এখনও টিকে আছে এই বাড়ির প্রতিটি কোণে। বাড়ির দোতলায় বেশ কয়েকটি বড় জানালা আছে, যেগুলোতে পুরনো ধাঁচের খিল দেওয়া। সকালে জানালাগুলো খুলে দিলে হালকা বাতাস ঘরের পর্দাগুলোকে দোলায়। তবে আজকের সকালটাও অন্য দিনের মতো নয়। বাড়ির পরিবেশ যেন এক ধরনের চাপা উত্তেজনা, এক অদ্ভুত নিস্তব্ধতা। সব কিছুই যেন নিস্থির হয়ে আছে, অপেক্ষা করছে একটা বড় কিছু ঘটার। শৈলীর ঘরের সামনের বারান্দায় একটা কাক বসে আছে, মাঝে মাঝে ঠোঁট দিয়ে লোহার রেলিংয়ে ঠোকর দিচ্ছে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, জানালার পর্দাগুলো টানা, যেন ভেতরের কেউ আলো চাইছেই না। বাড়ির ভেতর নারীদের গুঞ্জন শোনা যাচ্ছে, রান্নাঘর থেকে মশলার গন্ধ আছে। পুরনো আমলের ঘড়িটা দোতলার সিঁড়ির পাশে টিক টিক শব্দ করে সময় গুনছে। কিন্তু সব কিছুর মাঝেই যেন একটা চাপা সংখ্যা কাজ করছে। হয়তো আজ কিছু একটা বদলে যাবে, হয়তো কেউ চলে যাবে, কিংবা কেউ নিজের অনুভূতি থেকে আর পালিয়ে থাকতে পারবে না। খাদিজা তালুকদার ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামলেন। তার গায়ের পাতলা সুতির শাড়িটা এক হাতে ঠিক করতে করতে রান্নাঘরের দিকে এগোলেন। মুখে এক ধরনের চাপা বিরক্তি, চোখে মুখে এক চিলতে শীতল হাসি, যেন কাউকে খোঁচানোর জন্যই তিনি এখানে এসেছেন। রান্নাঘরের ভেতরে তখন রাশিদা তালুকদার গরম তাপ ওঠা হাঁড়ির ঢাকনা তুলেছিলেন। মশলার গন্ধে রান্নাঘরটা ভরে গেছে, তবে তার কপালে হালকা ভাঁজ স্পষ্ট। গত রাত থেকে শৈলী কিছু না খাওয়ায় তিনি দ্রুত রান্না শেষ করছেন। খাদিজা দরজার পাশে দাঁড়িয়ে খানিকক্ষণ চুপচাপ দেখলেন, তারপর মৃদু হেসে বললেন, আহা, সকাল সকালে তো ব্যস্ত কেন রে রাশিদা? আজ বুঝি বিশেষ কিছু রান্না হচ্ছে? সার্ভেন্টদের রেখে একা নিজে রান্না করছিস যে? রাশিদা চমকে তাকালেন, কিন্তু মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে ঢাকনাটা রেখে বললেন, সবাই যা খায় তাই তো রান্না করছি ভাবি। বিশেষ কিছু করতে গেলে তো অনুমতি লাগবে, তাই না? খাদিজা ভুরু উঁচু করলেন, তারপর চুলের খোপা ঠিক করতে করতে বললেন, ও মা, অনুমতি? সে কি কথা? ননদ বউদের আবার অনুমতি লাগে নাকি? রাশিদা এবার ঢোক গিলে হাঁড়ির ভেতর নেড়ে চেড়ে দিলেন, যেন কথাগুলো এড়িয়ে যেতে চান। কিন্তু খাদিজা হাল ছাড়ার পাত্রী নন। রান্নাঘরের চৌকাঠে হেলান দিয়ে বললেন, এভাবে একা একা রান্না না করে নিজের মেয়েগুলোকেও তো একটু শেখাতে পারিস। বলা তো যায় না, না হলে আবার তোর মেয়েরাও তোর মতোই এভাবে বাপের বাড়িতে পড়ে থাকবে। রাশিদার হাত থেমে গেল, হাতা ধরে থাকা আঙ্গুলগুলো শক্ত হয়ে উঠল, কিন্তু মুখে কোনো প্রতিক্রিয়া ফুটিয়ে তুললেন না। হাঁড়ির তাপ উঠতে থাকলো, ঘরের ভেতর গরম মশলার গন্ধ আরও গাঢ় হয়ে উঠল, আর সেই গন্ধের ভেতর খাদিজার কথার শীতল ব্যঙ্গ যেন আরও তীক্ষ্ণ হয়ে বিঁধতে লাগলো। রাশিদা ধীর গতিতে হাঁড়ির ঢাকনা চাপা দিলেন, তারপর চোখ নামিয়ে বললেন, ভাবি, মেয়েরা বাবার বাড়িতে থাকলে কি খুব দোষের কিছু? এই বাড়িতেও তো অনেকে অনেক বছর ধরেই থাকছে, তারা কি সবাই অন্যের ঘরে গিয়ে সুখে আছে? খাদিজা চোখ ছোট করে রাশিদার দিকে তাকালেন, কটাক্ষ মিশিয়ে বললেন, তা তো বটেই, তবে সবাই তো আর নিজের কপালের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে সুখে থাকতে পারে না, তাই না? রাশিদা এবার মুখ তুলে তাকালেন, তার চোখে সেই শান্ত অথচ ধারালো দৃষ্টি। কপাল তো আসলে সবারই নিজস্ব হয় ভাবি। কেউ সেটা গর্ভের সঙ্গে বয়ে বেড়ায়, কেউ আবার অন্যের ভাগ্য নিয়ে মাথা ঘামিয়ে নিজের সময় নষ্ট করে। খাদিজার মুখে হালকা বিরক্তির ছাপ ফুটে উঠল, চুলের খোপাটা ঠিক করে পল্লবিত হাসি নিয়ে বললেন, তাহলে সময় নষ্ট না করে তোর মেয়েদের একটু গাইড করিস, না হলে ভবিষ্যতে ওদের জায়গায় ঠিক কোথায় হবে সেটা কিন্তু সময়ই বলে দেবে। রাশিদা এবার সত্যি সত্যি হাসলেন, তবে সেই হাসির মধ্যে একটা গোপন তাচ্ছিল্য লুকিয়েছিল। তুমিই তো বলো ভাবি, সময় সব বলে দেবে, তাই আমিও অপেক্ষা করে দেখি সময় কাকে কোথায় বসায়। খাদিজার মুখ শক্ত হয়ে গেল, কিন্তু মুখে আর কিছু বললেন না। রান্নাঘরের গরম বাতাসের মধ্যে কথাগুলো আরও গরম হয়ে উঠেছিল, কিন্তু ঠিক এই মুহূর্তে রাশিদার কাছে এর জবাব দেওয়ার কিছু ছিল না। তিনি আবার হাঁড়ির ঢাকনা তুললেন, আর খাদিজা এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ঠোঁট বাঁকিয়ে ধীর পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। ওপরতলার করিডোরে দাঁড়িয়ে থাকা শৈলী এতক্ষণ ধরে সব শুনছে,
চোখ নামিয়ে রেখেছে মেঝের দিকে, কিন্তু মনের ভেতর যেন প্রচণ্ড ঝড় বইছে। খাদিজা তালুকদারের প্রতিটি কথার আঘাত ঠিক যেন ওর বুকের ভেতর এসে বিচ্ছিল। রাশিদা তালুকদার তো এই বাড়িরই মেয়ে। সে যদি এমন অবহেলিত হতে পারে, তবে শৈলীকে যে ওরা এখনো মেরে ফেলেনি এটাই অনেক। শৈলী দাঁতে দাঁত চেপে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো, কিন্তু গলার কাছে দলা পাকানো কান্নাটা আটকে রাখা গেল না। তার দৃষ্টি নিচের দিকে পড়ে থাকা রান্নাঘরের সাদা আলোয় আটকে গেল। রাশিদা এক হাতে হাঁড়ির ঢাকনা সরিয়ে রেখেছেন, অন্য হাতে কপালের ঘাম মুছছেন। এক মুহূর্তের জন্য চোখ তুলে তাকাননি, যেন এসব কথায় তার কিছুই যায় আসে না। কিন্তু শৈলী জানে, যায় আসে, খুব ভালো করেই জানে। চোখের কোণে জমে থাকা অশ্রু গাল বেয়ে নামতে লাগলো। ঠোঁট কামড়ে চেপে ধরল শৈলী। কোনো শব্দ যেন বের না হয়। আজ আর চিৎকার করতে ইচ্ছে হলো না। আজ শুধু খুব ক্লান্ত লাগছে। এই বাড়ির প্রতিটা দেয়াল, প্রতিটা করিডোর তার চেনা, তবুও কোথাও যেন একটু জায়গা নেই ওর। কাঁদছিস কেন? পেছন থেকে আসা খুব পরিচিত সেই কাঙ্ক্ষিত কণ্ঠস্বর শৈলীকে থমকে দিল। তৎক্ষণাৎ হাত মোটা হলো তার। এই কণ্ঠ যে তার খুব পছন্দের। চোখ খিচে চোখে থাকা অবশিষ্ট পানিটুকু ফেলে হাত দিয়ে মুছে ফেলল শৈলী। ধীর গতিতে ফিরে তাকালো নিশানের দিকে। নিশান কেবলই মুখ হাত ধুয়ে ঘর থেকে বেরিয়েছিল, কিন্তু সিঁড়ির কাছে এসে শৈলীকে রেলিংয়ে হাত রেখে নিচের দিকে তাকিয়ে খানিক কাঁপতে দেখে সে বুঝল হয়তো শৈলী কাঁদছে। তাই সময় নষ্ট না করে এগিয়ে এসেই প্রশ্নটা ছুড়ে দিল তার দিকে। শৈলী প্রতিবারের মতো এবারও নিজের দৃষ্টি সচল রাখতে পারল না। বেহায়ার মতো চলন্ত চোখের মণি ওপর নিচ নিশানকে দেখেই ঢোক গিলল। মাথা নিচু করে হাত কসলাতে শুরু করলো সন্তর্পণে। নিশানের সুঠাম দেহে এঁটে থাকা কালো শার্ট তাকে বরাবর মতোই মুগ্ধতায় ফেলে দিয়েছে। কিন্তু এই সকাল সকাল সে ফর্মাল ড্রেসে কেন? নিশান এক কদম এগিয়ে এসে আবারও শুধালো, বললি না তো, কাঁদছিলি কেন? শৈলী নাক টেনে বলল, কাঁদছিলাম না নিশান ভাই। আমাকে বলদ মনে হয়? শৈলী দুদিকে মাথা নাড়ালো, বিড়বিড় করে বলল, আপনার মতো সিংহকে থোড়াই না বলদ মনে হবে। নিশান দুহাত বুকে গুজে আবারও বলল, তোর মতো গাধা মনে হয়? শৈলী একইভাবে দুদিকে মাথা নাড়ালো। নিশান ঠোঁট বেঁকিয়ে একটা ছোট্ট হাসি দিল। তারপর শৈলীর মুখের দিকে তাকিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল। তবে বল, কেন কাঁদছিলি? নিশান এবার একটু বেশি সিরিয়াস হয়ে প্রশ্ন করল। তার গম্ভীর মুখে কোনো তিরস্কারের আভাস ছিল না, তবে গভীর দৃষ্টি ছিল যেন সত্যি কিছু জানতে চায়। শৈলী এক পা পিছিয়ে গিয়ে রেলিংয়ের দিকে ফিরে দাঁড়িয়ে বলল, কিছু না নিশান ভাই, এমনিতেই। এমনিতেই? অপর্ণিস মাথা নেড়ে চোখ নামিয়ে রাখে শৈলী। নিশান এবার এক হাত পকেটে রেখে আরেক হাতের বুড়ো আঙ্গুল নিঃসংকোচে আলতো করে রাখে শৈলীর ভেজা গালে। তার স্পর্শ এতটা কোমল যেন কোনো সদ্য শিশুকে স্পর্শ করছে। নিশান ভ্রু নিচ থেকে নিঃশব্দে স্লাইড করে কানের কাছে নিয়ে যায় নিজের আঙ্গুল। মুছে যায় ভেজা গালে থাকা চোখের অবশিষ্ট ফোঁটা ফোঁটা পানিটুকু। খানিক কেঁপে উঠল শৈলী। অনুভব করল নিশালের আঙ্গুলের স্পর্শ যেন তার হৃদয়ের গভীরে একটা মৃদু জোয়ারের মতো আশ্রে পড়ছে। শরীর কিছুটা অবশ হয়ে আসলো। তার হৃদয়ের ধ্বনিও নিস্তব্ধ হয়ে গেল। নিশান দ্রুত হাত সরিয়ে নিল, কিন্তু চোখের মধ্যে অজানা এক অস্থিরতা। শৈলী শুধু চোখ নামিয়ে রাখল এবং নিশানের প্রস্থানের অপেক্ষা করল, যেন এক মুহূর্তের জন্য পৃথিবীটাই থেমে গেছে। নিশান শৈলীর মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে কোনো প্রশ্ন ছিল না, তবে গলায় কিছুটা অস্থিরতা ফুটে ওঠে, যেন সে নিজেই জানে না কেন এই চুপচাপ পরিবেশে তাকে আরও কিছু করতে হবে। শৈলী অবশেষে মাথা তুলে নিশানের দিকে তাকায়, কিন্তু চোখে চোখ রাখা কঠিন হয়ে পড়ে তার জন্য। তার দিকে এক পলকও তাকাতে সে এখনও সাহস পাচ্ছে না। নিশান কিছুটা থেমে গিয়ে শৈলীর চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, শৈলী কখনো কখনো কিছু অনুভূতি শব্দে প্রকাশ করা যায় না, বুঝতে পারিস? মনে হয় কিছু কথাই থাকে যা কেবল সময় ও পরিস্থিতি দিয়ে অনুভব করা যায়, কিন্তু কখনো বলা হয় না। হালকা একটা দীর্ঘশ্বাস ফেলল নিশান, তারপর নিজের হাত পকেটে ভরে দিল।
তবে যখন তুই কষ্ট পাস, চোখের পানি ফেলিস, আমি অনুভব করি তোর আঘাত, তোর যন্ত্রণা, সব কিছু। মাঝে মাঝে মনে হয় যেন আমি ঠিক কিছু একটা করতে পারতাম, কিন্তু হয়তো কিছু কিছু জিনিস অজান্তে ঘটে যায়, আর আমরা কিছু বদলাতে পারি না। নিশান কিছু সময় চুপ থাকে, শৈলীর কাছ থেকে চোখ সরিয়ে দূরের দিকে তাকালো। এটা শুধু আমার বক্তব্য, আমি জানি একটু জটিল কিছু করছে, কিন্তু অনেক সময় নিজের মধ্যে হারিয়ে যেতে হয়। শৈলী মাথা উঁচিয়ে ভ্রু কুঁচকে দেখালো। এই মানুষটার এমন কথার মানে সে কখনোই ঠিকঠাক ধরতে পারে না। এত জটিল কথা কি কোনো মানুষ বলতে পারে? কিন্তু শৈলী এও জানে যে এখন এই মানুষটার কাছে কথাগুলোর মানে জানতে চাইলে হেসে উড়িয়ে দেবে নিষ্ঠুর এই পুরুষ। নিশান আরও এক পদক্ষেপ পিছিয়ে গেল, যেন তার নিজের অনুভূতিগুলো আরও একবার নিজের মধ্যে আটকানোর চেষ্টা করছে। সে গভীরভাবে শৈলীর দিকে তাকিয়ে আবারও বলল, তুই কেন এইভাবে জেনে শুনে বিস্মান করতে চাস বলতো? শৈলী সকুচিত দৃষ্টি ফেলে হতবাক হয়ে যায়। হ্যাঁ, আমি মানে নিশান দীর্ঘশ্বাস ফেলল, এরপর সময় নিয়ে বাঁকা হেসে বরাবরের মতো মানের উত্তর দিল, কিছু না, বাদ দে। কিছু অনুভূতি এত জটিল হয় যে কি বলি আর কি করি তা নিজের কাছেও পরিষ্কার হয় না। তোকে আর কি বোঝাবো, এই মানের জবাব আমি নিজেই জানি না। শৈলী অবাক চোখে তাকিয়ে রইল মানুষটার দিকে। এই জটিল মানুষ যে অঙ্কের থেকেও জটিল, এই মানুষটাকে কি কেউ কখনো বুঝতে পারবে না? কেউ কি নেই যে এই মানুষটার জটিলতা বুঝতে পারবে? প্রশ্ন রয়ে যায় শৈলীর কোমল মনে। অঙ্কের জটিলতা তো ক্যালকুলেটর দিয়ে সমাধান করা যায়, কিন্তু নিশান নামক এই পুরুষের জটিলতা কিভাবে সমাধান হবে? নিশান এবার চলে যেতে উদ্যত হয়। শেষবারের মতো যাওয়ার আগে নরম কণ্ঠে বলল, কখনো কখনো কিছু অনুভূতি প্রকাশ করে দুর্বল হওয়ার চেয়ে নীরব হয়ে দূর থেকে অনুভব করাটা অনেক বেশি স্বস্তি দেয়। বাড়িতে নিশান এবং রাশিদা তালুকদার এর পর যদি কেউ বা কারা শৈলীকে নিঃস্বার্থভাবে আপন করে নিতে পারে, তারা হলো শৈলীর ফুফাতো দুই বোন রিমি এবং মিমি। তারা দুজনেই শৈলীকে খুব ভালোবাসে। শীতের বিকেলের মিষ্টি আলোয় তিন বোন গোল হয়ে বসেছে তালুকদার নীরের পেছনের বাগানে। চারপাশে ছোট ছোট ফুলের গাছ, সবুজ পাতায় ছাওয়া ঝোপঝাড়, আর একটু দূরে পুরনো আম গাছের ছায়া। সব মিলিয়ে জায়গাটা যেন ওদের আপন এক শান্তির রাজ্য। প্রতি শুক্রবার বিকেলে এভাবেই একসঙ্গে সময় কাটানো ওদের নিয়ম হয়ে গেছে। রিমি এবং মিমি দুজনেই শৈলীর থেকে 2 বছরের ছোট। তারা এসএসসি দিয়ে কলেজে অ্যাডমিট হয়েছে। প্রতি শুক্রবারের মতো আজও তারা মেতে উঠেছে নানা গল্প নিয়ে। রিমি হাত নেড়েই বলল, শৈলী আপু, তুমি জানো আমাদের কলেজে একজন স্যার আছেন, তিনি এত কড়া যে পুরো বেচ তাকে হিটলার স্যার বলে ডাকে। রিমি সঙ্গে সঙ্গে হেসে উঠে যোগ করল, আরে শুধু হিটলার না, খাটাস একটা। আর উনি তো আমাদের দিকেই তাকানা, যেন আমরা অক্সিজেন নষ্ট করছি। শৈলী মুচকি হেসে মাথা নাড়ল। তোমরা কোনোদিন সিরিয়াস থাকবে? কলেজে ভর্তি হয়েছে মাত্র, অথচ গল্পের শেষ নেই। মিমি চোখ ছোট করে বলল, আরে আপু, কলেজ লাইফ মানেই তো মজা। আর তুমিও তো আমাদের সঙ্গে বসে গল্প করছো, তার মানে আমরাও তোমাকে টানতে পারছি, তাই না? শৈলী হাসল। ওদের ওই ছোট্ট ছোট্ট আনন্দগুলো ওর কাছে খুব মূল্যবান। সারাদিনের দম বন্ধ করা পরিবেশের মধ্যে এই দুই বোনই যে তার অক্সিজেন। রাশিদা তালুকদারের পরই তো শৈলীকে নিঃস্বার্থভাবে ভালোবেসে আপন করে নিতে পারে এই দুই বোন, রিমি আর মিমি। মিমি হঠাৎ করেই একটু কৌতূহলী হয়ে বলল, শৈলী আপু, ঈশান ভাইয়া কোথায়? সেই যে সকালে বেরোতে দেখলাম, এখনো কোনো দর্শন পেলাম না যে। শৈলী অন্যমনস্ক হলো। সে কেন এই বাড়ির কেউই জানে না যে এই শুক্রবারেও নিশান কেন বাড়ি থেকে উধাও হয়ে আছে। সেদিন রাশিদা তালুকদার কঠোর নির্দেশে নিশান আর শৈলীকে বাড়ি থেকে বের করা নিয়ে প্রশ্ন তোলেনি, তবে তার তীক্ষ্ণ নজরে বন্দি আছে শৈলী। ভয়টা এখানেই। শৈলী এক মুহূর্ত চুপ করে থেকে মাটির দিকে তাকালো। নিশান কোথায় গেছে সেটাই তো কেউ জানে না। সকাল থেকে সে নেই। দুপুর গড়িয়ে বিকেল নেমে এলো, তবুও কোনো খোঁজ নেই। এমনটা সচরাচর হয় না।
রাশিদা তালুকদারও সকাল থেকে অদ্ভুত রকমের শান্ত, কিন্তু শৈলী জানে এই শান্ত ভাবের আড়ালে নিশ্চয়ই কিছু লুকিয়ে আছে। রিমি কৌতূহলী গলায় বলল, আজকাল নিশান ভাই কেমন যেন, বুঝলি রে মিমি? ওনাকে না আমার কিছুটা রহস্য মনে হয়, তাই না? মিমি ঠোঁট বাঁকিয়ে বলল, আরে না, নিশান ভাই তো সবসময় সিরিয়াস, তবে আজকাল একটু বেশি গম্ভীর মনে হয়। শৈলী মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, নিশান আসলেই বদলাচ্ছে, কিন্তু কেন? এই বদলানোর পেছনে কোনো কারণ কি আছে, নাকি সে কিছু এমন জানে যা অন্য কেউ জানে না? তার নিজের ভেতরও একটা আশঙ্কা দানা বাঁধছে। নিশানের এই অনুপস্থিতি কি কোনো নতুন ঝড়ের ইঙ্গিত? সন্ধ্যা নেমে এসেছে তালুকদারনীরে। বাড়ির চারপাশে ছড়িয়ে থাকা বিশাল গাছগুলো অন্ধকারে আরও রহস্যময় হয়ে উঠেছে। পাতার ফাঁক গলে আসা হলুদাভাব স্ট্রিট লাইটের আলোয় উঠোনটা আবছা ঝলমল করছে। দূরে কোথাও নামাজের আজান ভেসে আছে, সাথে হালকা শীতল বাতাস বইছে। জানালার পর্দা আলতো দুলে উঠছে বাতাসের স্পর্শে। শৈলী নিজের ঘরে নরম বিছানায় শুয়ে উপন্যাসের পাতায় চোখ বুলিয়ে যাচ্ছে। হাতের মধ্যে ধরা বইটার গল্প একরকম হলেও তার ভাবনা যেন অন্য কোনো জগতে আটকে আছে। একবার সে বইয়ের লাইন পড়ছে, পর মুহূর্তে নিজের চিন্তায় হারিয়ে যাচ্ছে। আর সারাদিনের ঘটনাগুলো যেন ওর মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। নিশাল সকাল থেকে কোথায়, সেটা নিয়ে তার মনে একটা চাপা উদ্বেগ রয়েই গেছে। যদিও সে নিজেকে বুঝ দেওয়ার চেষ্টা করছে, বড় ছেলে নিশ্চয়ই কোনো জরুরি কাজে বেরিয়েছে। এমনিতেও তো সেই মানুষ নিজের কোনো কিছুর কৈফিয়ত কাউকে দিতে পছন্দ করে না। তবুও মন থেকে চিন্তাটা সরাতে পারছে না শৈলী। হঠাৎ করেই ঘরের বাইরে পায়ের শব্দ কানে এলো। কেউটা কি নিশান? শৈলী অজান্তেই বুকের মাঝে চাপা উত্তেজনা টের পেল। সে বইটা বন্ধ করে পাশে রেখে উঠে বসল। কান পেতে শুনতে লাগলো। দরজার বাইরে কে আছে? শৈলী দরজার দিকে তাকিয়েই আছে, কিন্তু ভেতরে আসা ব্যক্তির পরিচয় বুঝতে পেরে দ্রুত উঠে বসে সম্মান জানালো। নিশানের বাবা নাসিরুল তালুকদার নীরের কর্তা, শৈলীর বড় আব্বু। গাম্ভীর্য আর দৃঢ়তার এক অপরিহার্য প্রতিমূর্তি। তার চলাফেরা সবসময় স্থির ও নিয়ন্ত্রিত। চোখে এক ধরনের গভীরতা, যেন কোনো কিছুই তার দৃষ্টি এড়ায় না। আজও তার পরনে ধোপদ্রস্ত সাদা পাঞ্জাবি পাজামা, কাঁধে একপাশে রাখা বাদামি রঙের শাল। তিনি ঘরে ঢুকে শৈলীর দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। সেই দৃষ্টিতে কোনো কঠোরতা নেই, বরং অদ্ভুত এক মিশ্র অনুভূতি। একাধারে স্নেহ, অভিমান, আবারও কোথাও যেন শাসনের ছায়া। শৈলী অভ্যস্ত ছিল তার এই চাহনি দেখে নীরব হয়ে যাওয়ায়। এখনো উপন্যাস পড়ছিস? নাসিরুল তালুকদারের কণ্ঠ ভারী, তবুও শৈলী তাতে মৃদু উষ্ণতার আভাস খুঁজে পেল। জি বড় আপু। মাথা নিচু করে নম্রভাবে বলল শৈলী। নাসরুল দরজা খানিক চাপিয়ে ধীরে ধীরে বিছানার পাশে রাখা চেয়ারে বসলেন। তারপর শৈলীর দিকে তাকিয়ে বললেন, তোর সঙ্গে একটি কথা আছে। শৈলী মাথা নেড়ে হাঁটু মুড়ে বসল। নাসরুল তালুকদার এক মুহূর্ত নীরব রইলেন। তারপর যেন কোনো কঠিন সিদ্ধান্ত নিলেন, শৈলীর দিকে তাকালেন। তার গভীর চোখের দৃষ্টিতে অদ্ভুত এক স্নেহ, অনুশোচনা আর একরাশ অব্যক্ত কথা। তিনি ধীরে ধীরে হাত বাড়িয়ে শৈলীর মাথায় রাখলেন। তারপর খুব নিচু গলায় বললেন, হাসরের ময়দানে আমায় ক্ষমা করিস। শৈলী চমকে তাকিয়ে চোখ বড় করল। নাসিরুল ফের বললেন, আমি জানি তুই কষ্ট পাস, তোর প্রতি অনেক অন্যায় হয়, আর আমি চাইলেও কিছু করতে পারি না। শৈলী বিস্ময়ে তার বড় আব্বুর দিকে তাকিয়ে রইল। এই শক্তপোক্ত মানুষটা, যিনি পুরো তালুকদার পরিবার সামলান, আজ তার কণ্ঠে স্পষ্ট দুঃখ আর অপরাধবোধ। এমনিতেও শৈলী জানে যে নাসরুল তাকে খুব ভালোবাসে, কিন্তু খাদিজা তালুকদারের কঠোর অভিব্যক্তি তাকেও মাঝে মাঝে দমিয়ে দেয়। আমি কখনো চাইনি তোকে কেউ অবহেলা করুক, এই বাড়িতে থাকা নিয়ে প্রশ্ন তুলুক, কিন্তু দীর্ঘশ্বাস ফেললেন নাসিরুল। সবকিছু তো আমার হাতে নেই। শৈলী জানে সব কিছু বলতে তিনি কাকে বোঝাচ্ছেন। এই পরিবারের এক সশস্ত্র ক্ষমতা যে খাদিজা তালুকদারের হাতে, তা নতুন কিছু নয়।
নাসরুল তালুকদার এবার শৈলীর কাঁধে হাত রেখে গলা আরও নরম করলেন। আজ তোর মায়ের জায়গায় যদি আমার বউ থাকতো তাহলে কি এমন হতো রে? আমি জানি না আর কতদিন তোকে এসব সহ্য করতে হবে, কিন্তু আমি চাই খুব তাড়াতাড়ি যেন তোর একটা ভবিষ্যৎ তৈরি হয়ে যায়। আমি তোর জন্য কিছু করতে পারি না, এই কষ্ট আমাকেও পড়ায়, কিন্তু মনে রাখিস একদিন সব ঠিক হয়ে যাবে, অবশ্যই ঠিক হবে। শৈলীর গলা শুকিয়ে এলো। নাসরুল তালুকদার তার সাথে খারাপ আচরণ না করলেও কখনো এমন কথা বলেনি আগে। সে কিছু বলতে গিয়েও পারল না, শুধু নিঃশব্দে মাথা ঝুঁকিয়ে বড় আব্বুর হাতের স্পর্শ অনুভব করল, যে স্পর্শে ছিল একসঙ্গে না বলা হাজারো স্নেহের আশ্বাস। মিমি বিছানায় উপর হয়ে শুয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে, চোখে মুখে এক রাশ আবেগ। নিশানের ছবিটা সে যতবারই দেখুক ততবারই একটা অদ্ভুত অনুভূতি কাজ করে তার ভেতর। ফোনের স্ক্রিনে আঙ্গুল বুলিয়ে মিমি বলল, নিশান ভাইয়া, আপনি জানেন না তাই না, কেউ একজন লুকিয়ে লুকিয়ে আপনাকে ভালোবাসে। একটা চাপা শ্বাস বেরিয়ে এলো তার ঠোঁটের ফাঁক দিয়ে। কেন জানি না, আপনি যখন গম্ভীর হয়ে থাকেন তখন আরও বেশি ভালো লাগে। হাসলে তো মনে হয় পুরো দুনিয়া থমকে গেছে। মিমি ফিসফিস করে বলল, যেন নিশান শুনতে পেলে বিপদ হয়ে যাবে। সে এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করলো। মিমি একবার ফোনের স্ক্রিনে তাকায়, একবার আয়নায়, চোখ বড় বড় করে নিজের চেহারা দেখলো, তারপর নিশানের ছবির দিকে তাকিয়ে হেসে বলল, আচ্ছা নিশান ভাইয়া, আপনি যদি জানতেন কেউ একজন আপনাকে লুকিয়ে ভালোবাসে তাহলে কি করতেন? একবারও আমার দিকে তাকাতেন? সে গাল ফুলিয়ে একটু ভাবল, তারপর আবার নিজের গালে হাত রেখে বলে উঠল, উফ, এভাবে তাকালে তো হার্টবিট বেড়ে যায়। আপনি কি জানেন আপনার চেহারায় একটা ক্রাশ খাওয়ার মতো ব্যাপার আছে? একবারে হ্যান্ডসাম। হঠাৎ মিমি মুখ বাঁকিয়ে বলল, কিন্তু না, আপনি তো আমার দিকে তাকাবেনই না। শৈলী আপুকে নিয়ে এত ব্যস্ত থাকেন যে দুনিয়া আর কেউ নেই। একবার আমার দিকেও তাকিয়ে দেখুন না নিশান ভাইয়া, আমি দেখতে কি খুব একটা খারাপ? খপ করে বালিশটা বুকে জড়িয়ে ধরে উল্টো শুয়ে মিমি বলল, একদিন ঠিকই তাকাবেন। আমি এমন কিছু করব, এমন কিছু হবে, আপনি বাধ্য হবেন আমাকে দেখতে। আবার ফোনটা তুলে নিয়ে ছবির ওপর আঙ্গুল ঘুরিয়ে বলল, আপনার গম্ভীর ভাবটাও মেনে নেব, আপনার রাগটাও মেনে নেব, কিন্তু আপনি যদি কাউকে পছন্দ করে ফেলেন তখন? এক সেকেন্ড চুপ থেকে মিমি চোখ ছোট করে বলল, না, সেটা হতে দেওয়া যাবে না নিশান ভাই, আপনি শুধু আমার। একটু লাফিয়ে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো মিমি, নিজের চুল ঠিক করলো, তারপর দুই গালে হাত দিয়ে বলল, তাহলে কাল থেকে নতুন মিশন, নিশান ভাইয়াকে কিভাবে ইমপ্রেস করা যায় সেটা নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে। একটা দুষ্টু হাসি ফুটলো মিমির মুখে। মিমি তালুকদার, গেট রেডি, তোমার লাভ স্টোরি শুরু হতে যাচ্ছে। মিমি যে গত 3 বছর ধরে নিশানকে ভালোবাসে এটা সে ছাড়া আর কেউ জানে না। মূলত নিশান হলো মিমির কিশোর বয়সের আবেগ। মিমির মধ্যে যে অস্থিরতা এবং আবেগের ঝড় চলছে তা খুবই স্পষ্ট। নিশানকে সে যে 3 বছর ধরে ভালোবাসে, কিন্তু নিশান তাকে শুধুই ছোট বোনের মতো দেখে, এটা মিমির জন্য সত্যি জটিল। তার আবেগের এই দ্বন্দ্ব গল্পে একটি বড় মোড় আনলেও আনতে পারে।